আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম সুধা গল্পের অন্তিম পর্ব। লিখেছেন সাইয়ারা খান। রাতের তখন একদম শেষ প্রহর চলমান, কুয়াশায় ঢাকা চারপাশ। ঠান্ডাটা রাত হতেই বেড়ে ওঠে। ব্যথায় মৃদু শব্দ করে পৌষ। তৌসিফ এক পলক তাকায় পৌষের মুখের দিকে, পরপরই চোখ সরিয়ে নেয়। তার বউয়ের মতো তেরা বউ আর কারো কাছে আছে বলে মনে হয় না। তখন তৌসিফ বাসায় ঢুকেছিল রাগের বশে। পৌষ নিজের ভাঙা পা ইচ্ছে মতো দোলাচ্ছিল। ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরিয়েছে, প্লাজো সহ ভিজে উঠেছে। সেই ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করেছে তৌসিফ। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পৌষ বাদে অন্য কোনো মেয়ে থাকলে কেঁদে ভাসিয়ে ফেলতো। কাদাটাও স্বাভাবিক, টাটকা রক্ত গড়াচ্ছে, ভালোই জখম। সেখানে তৌসিফের অপারক স্যাভলন দিয়ে মুছে দিয়েছে। ও নিজেই ড্রেসিং করতে গিয়ে কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। এদিকে দাঁতে দাঁত চেপে পশু ঠাই বসে আছে। ব্যথা পাচ্ছে অথচ প্রকাশ করছে না। কেন কেন করছে না? তৌসিফ না এখনো বোঝে না, তাই জোর করে না। ছোট ছোট ব্যথায় যখন বাচ্চারা দৌড়ে মায়ের কোলে উঠে কাঁদতো, বাবাদের কাঁধে চড়ে সামান্য ব্যথা নিয়ে কত শত অভিযোগ করত, সেখানে পৌষ হয়তো নিজের বড় বড় ব্যথা নিয়েও কাউকে বোঝাতে পারেনি, কারো কাছে অভিযোগ করার সুযোগ পায়নি। অন্তত তৌসিফ এতটুকু আগেই বুঝেছিল। বিচক্ষণ তৌসিফ তো জানতো পৌষ্টিক কতটা ভালো খারাপ ছিল হক বাড়িতে। হেমন্তবাদে সেই দিন একটা মানুষও তো দাঁড়ায়নি পৌষের সামনে। ঢাল হয়ে তো বরং নয়, বরং চাচিরা উতলে পড়েছিল, তৌসিফের হাতে তুলে দিয়েছে। এমনও নয় কোনো আপত্তিকর অবস্থায় তৌসিফ আর পৌষ ধরা খেয়েছে, তবু ওর নিজের ঘরের মানুষরাই বিশ্বাস করেনি। সেখানে পাড়া প্রতিবেশীদের দোষ দিয়ে তো লাভ নেই। তৌসিফ খুব করে চায় পৌষের জীবনের ওই স্থানটা নিতে, যে স্থানে তৌসিফ শুধু পৌষের স্বামী নয়, বরং এমন একজন আপন স্থল হবে যেখানে পৌষ আবদার জুড়ে দিতে পারবে, হুটহাট রেগে যেতে পারবে, অল্প ব্যথায় আহ্লাদী হয়ে কাঁদতে পারবে। ওই বুকে তৌসিফ তার পাখিটাকে বন্দি করে রাখতে চায়। সেই বন্দিত্বের দাসও তৌসিফ স্বয়ং নিজেই হতে চায়। তবুও তৌসিফ চায় পৌষ হাসুক, কাঁদুক, অভিমান জমিয়ে রেগে থাকুক। তৌসিফ হাসি মুখে নত গর্দনে সব মেনে নেবে, টু শব্দ করবে না। পৌষের এই অনুভূতিহীন চোখ দুটো তৌসিফের ভালোবাসা দেখতে চায়। সেই ভালোবাসার স্বাদ পৌষকেও দেখাতে চায়। তার পৌষ অন্তত জীবনে একটাবার বুঝুক ভালোবাসা আসলে কেমন হয়। সে একবার বুঝুক বুকের ওই লালচে খয়েরি রঙের প্রাণকেন্দ্র যখন অন্য কারো নামে জপে, তখন অনুভূতিটা ঠিক কেমন হয়। ওই এক বাল করতে কতক্ষণ লাগে? তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলল, তুলা দিয়ে বাকিটুকু পরিষ্কার করে বলল, হয়ে গিয়েছে হানি। পৌষ পা সরাতে নেয়, কিন্তু তৌসিফ আটকে দিল। এতক্ষণ যাবৎ কোলের উপর পা দিয়ে তৌসিফ মলমপট্টি বাঁধছিল। পৌষের পা আটকাতে ব্রু কুচকায় পৌষ। তৌসিফ আস্তে করে বলে উঠল, এটা বদলে আসো কাম। বলে নিজে হাত বাড়িয়ে দেয়। বাড়ানো হাতে তালুতে একটা আলতো চড় দিয়ে পৌষ খিটমিট করে বলে ওঠে, অসহ্যের চরম মাত্রায় উঠে যাচ্ছি আমি। কারণটা আমি নয়তো কি আপনার 11 দাদি? তৌসিফ মোট লটকে ফেলল। এক পাপ সে করে ফেলেছে, মনের ভুলে সত্যি কথা বলেছে। কি দরকার ছিল দাদার 11 বিয়ের কথা বলার? এখন তার বউ তাকে ততটাও সহজে ছাড়বে না। তৌসিফ পুনরায় হাত বাড়িয়ে বলল, মৃত মানুষকে নিয়ে এইসব বলে না প্রসাদ। বালছাল বাদ দিয়ে আসল কথা বলুন, ওই বেটি কে ছিল? কাকে বুকে নিয়ে লালা লালা গান গাইছিলেন? কি গান গাইছিলাম আমি? তুমি শুনেছ? না, শুনতে চাইছি। আসো, বদলাবে এগুলো। রক্ত আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাক, তবু নড়ব না। আগে বলুন কে ছিল ওই কুত্তার বাচ্চা মহিলা? গালির কুলকিনানা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তৌসিফ বুঝে গেল তার জীবনের এতগুলো বছরের পৃষ্ঠা তার বউয়ের মন থেকে আজ রাতে দৃশ্য মুছতে সক্ষম হয়নি। নিজে ভালোবাসবে না, অথচ তার বুকে ভিন্ন নারীর মানবও সহ্য করবে না। উল্টো সমান তালে গালিগালাজ করছে। কিছুটা ধরাবাঁধা হয়ে তৌসিফ উত্তর করল, তাহমিনা আপা ছিল। পিনপতন নীরবতা চলল টানা 2 সেকেন্ড। তৌসিফ তাৎক্ষণিক উত্তর না পেয়ে জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস করনি? আমি জানি আপনি মিথ্যে বলবেন না। স্বস্তির শ্বাস ফেলে তৌসিফ এবার নিজেই ধরল পৌষকে, ধরে বাথরুম পর্যন্ত দিয়ে এসে বলল,
এখানে আছি, চেঞ্জ করে এসো। পৌষ মাথা নাড়ে। বেরিয়ে আসা মাত্রই তৌসিফ ওকে কোলে তুলতে চায়, কিন্তু হাজার হোক বউ তার পৌষ। সে তেড়া করে বলল, কি ভাবছেন আমি লোলা? লোলা বউ নিয়ে জ্বালায় আছেন না? খবরদার লুলা টুন্ডা ভাববেন না আমাকে। মুখটা চুষে রাখা আমের মতো করে তৌসিফ বইয়ের হাত ধরেই বেরিয়ে এলো খাট পর্যন্ত। বাতি বন্ধ করে আগে পৌষকে ঢাকলো, পরপর নিজেকে আস্তে ধীরে টেনে বুকের মাঝে নিতেই স্বভাবসুলভ মাথাটা বুকের যথাসম্ভব ভেতরে নিয়ে এলো পৌষ। তৌসিফ ঠেকে নিল পুরোপুরি পৌষকে, মাথায় হাত বুলালো গভীরভাবে, হালকা করে চুল টেনেও দিল। বেশ খানিকটা সময় পর হঠাৎ আধঘুম চড়ানো কণ্ঠে পৌষ বলে ওঠে, এই আপনার দাদা সব রেখে 11টা বিয়ে কেন করেছিল? তৌসিফ এই শেষ রাতে অসহায় বোধ করলো। এখন কিভাবে সে মৃত দাদাকে জিজ্ঞেস করবে কেন 11টা বিয়ে করেছিল? নিজেও আস্তে করে উত্তর দিল, আই ডোন্ট নো হানি, আমি কিছু ভাবলাম, কাল সকালে শুনি। আচ্ছা হো। পুরোপুরি ঘুমে তলিয়ে গেল পৌষ। তৌসিফকে নিজে আটকে রাখলো, কপালে খুব সন্তর্পণে হাত বুলিয়ে নিজেও চোখ বুঝলো। ঠান্ডাটা ক্রমশই বাড়ছে, তবে দেহের উষ্ণতায় তা সহনীয় হয়ে আসছে, বরং আরাম দিচ্ছে। বিশাল ফ্ল্যাটটায় একাই থাকছে পলক। জানালায় গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, রাতের পোশাকের উপর পাতলা একটা শাল, ঠোঁটগুলো শুষ্ক হয়ে আসছে। চোখের সামনেই তুহিন রাজহাঁসগুলোকে দৌড়ে দৌড়ে ঘাট পার ছাড়িয়ে যাচ্ছে। এইগুলো দেখেই যেন শান্তি পাচ্ছে পলক। নিজের শরীরে ইদারিং আর যত্ন নেওয়া হয়ে ওঠে না। হাজার হোক মানুষ হাজার চাকচিক্যের মাঝে একটু শান্তি চায়। পলক বছরের পর বছর নিজের সৌন্দর্য জৌলুস আটকে রাখার চেষ্টা চালাচ্ছিল। সে চাইতো তুহিন আটকে থাকুক তার রূপ লাবণ্যে, কিন্তু ততটা আটকাতে পারল না পলক। বুঝতেই পারল না নারীর সৌন্দর্যকে হার মানিয়ে তুহিন নেশায় ডুবে যাওয়া এক পুরুষ, অথচ পলককে ভালোবেসেছিল সম্পূর্ণ ভিন্ন পুরুষকে, এক এলোমেলো সুন্দর মুখশ্রী তুহিনকে, যাকে দেখে পলকের মন টানতো তাকে ছুঁয়ে দিতে। হয়তো পলকের ভুল ছিল, তুহিন তার থেকে আজ এতটা দূরে। রিহাবে থেকে তার শুধু ভাইদের সাথেই যোগাযোগ করে। তৌসিফের কাছে কেঁদে কেটে পলক কথা বলতে চেয়েছিল তুহিনের সাথে। আজও চোখের পাতাগুলো তৃষ্ণায় ঝুলছে একটু দেখার জন্য। পলক বড়ই পিপাসিত। আয়নার নিজেকে দেখে কিছুটা ভয় লাগে। খাওয়া দাওয়া এখন ঠিক মতো করে না বিধায় ওজন বাড়ছে। কি করবে পলক? তার ক্ষুধা পায়। তুহিন আসার মাসখানিক আগ থেকে খাওয়া কমিয়ে দিবে, শরীর চর্চা করবে, তাতেই শরীর শুকাবে। এই কিছুদিন পলক নিজের মতো খাবে। মামি চা। কলির ডাকে তাকালো পলক, সামান্য হেসে চা নিয়ে বলল, নাস্তা হয়েছে? জি মামি, রুটি ভাজছি। পরোটা ভাজো আজকে, ঘি দিয়ে মুচমুচে করে একদম, ভীষণ মন চাইছে। কলি মাথা নেড়ে চলে যায়। আজকাল পলকের মাঝে বিস্তর পার্থক্য দেখা দিয়েছে। কলির সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে সে। পলক এখনও এক দৃষ্টিতে রাজহাঁসগুলো দেখছে, গুনগুনিয়ে গান গাইছে। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ দরে বাঁধিব। নিজের গলায় গান গাইতেই নিজেই অবাক হয়ে গেল পলক। আর সে কত বছর পর গান ধরল। এককালে তুহিন কতই না পাগল ছিল তার কণ্ঠে। কলিং বেল বারংবার শব্দ হচ্ছে, মিনু পায়ের শব্দ ধপ ধপ শোনা গেল। দৌড়ে সে তৌসিফের দরজায় টোকা দিল, ডাকলো, মামা মামা। রনি মামা ডাকে। তৌসিফ চোখ খুলে, বেশ সকাল হয়েছে। সে উঠেছিল মাঝে একবার, জগিংটা কোনো মতো করে আজ হালকা ব্যায়াম করে আবারও পৌষকে নিয়ে ঘুমিয়েছিল। পৌষ অবশ্য উঠেনি একবারও। পায়ের ব্যথায় জ্বর আসছে হালকা, অথচ মেয়েটার মাঝে কোনো হেলদোল নেই। তৌসিফ পৌষের কানে হাত দেয়, গলায় হাত দেয়, গম্ভীর কণ্ঠে বলল, বসতে বলো, আসছি। আচ্ছা। রনি সচরাচর বাসায় আসার ছেলে নয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। তৌসিফ কাল বিলম্ব করলো না, পৌষের দিকে তাকিয়ে আস্তে করে বুক থেকে সরালো, বেনিটা গুছিয়ে রাখলো পাশে, বুক পর্যন্ত ঢেকে দিয়ে নিচে পা টিপে টিপে বাথরুমে গিয়ে মুখ চোখ পরিষ্কার করলো সময় নিয়ে। এলোমেলোভাবে থাকা তৌসিফ পছন্দ করে না, অথচ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষটাই পুরো এলোমেলো। ভাবতেই মুচকে হাসলো তৌসিফ। একদম বাবু সাহেব সেজে বের হলো। রনি বসা সোফায়, তৌসিফকে দেখেই উঠে দাঁড়ালো। তৌসিফ ইশারা না করলো। রনি বসে রইল। ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে ভালো কিছু হয়নি। তৌসিফ কপাল কুঁচকে ফেলল সহসা, প্রশ্ন করলো,
মারা যাওয়ার মতো তো পরিস্থিতি হয়নি রনি। অবস্থা কি খুবই খারাপ? নিজের মুখ দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে ভাই। ভোরের দিকে জ্ঞান ফেরার পর আত্মহত্যার চেষ্টা করেছে। নিজের হাতে শিরা কেটে ফেলেছে। পাগলামি করছিল বিদায় হাতের রক্ত থামাতেও সময় লেগেছে। আর উফ, আটকে যেও না রনি। আর কি? তৌসিফের গলার স্বর বেশ ঠান্ডা। রনি নিচু গলায় বলল, ওর সাথে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। ধারণা করেছি আমি। ডাক্তার কিছু বলেননি। ভুল ধারণা তোমার ভাই। আমি বললাম ভুল ধারণা। যেখানে সে যেত সেখানে অধিপতি সেই রনি। শাহরিয়ার ভাই ওইসব করতে পারে না। অসুস্থ সে। জি ভাই। ডাক্তার কি বলে জানিও আমাকে। এখন বাসায় যাও। সারা রাতে ধকল গিয়েছে তোমার উপর। টনিকে হাসপাতালে পাঠিয়ে দাও। যদিও এইসব আমার দায়িত্ব না। জি ভাই। ভাই। হ্যাঁ বলো। ভাবি যদি আবার ওখানে যায়, আমি কি কিছু পোলাপান চারপাশে রাখবো? ভাবিকে দেখলেই জানিয়ে দেবে। তৌসিফ মুচকে হাসলো, বলল, তোমার ভাবি যে দৌড়ানি খেয়েছে, শিক্ষা হলে মনে হয় না আর যাবে। শিক্ষা হয়নি আমার। লাল গাড়ি দেখা হয়নি। ওটা দেখতে যাব একবার। পেছন থেকে পৌষের কণ্ঠস্বর শুনে তৌসিফ সহ রনি চমকালো। পৌষকে দেখা যাচ্ছে না, অথচ গলার স্বর স্পষ্ট। তৌসিফ চমকালো, ভরকালো। বউকে না ঘুমন্ত রেখে এলো। ও উঠলো কীভাবে? কতটুকুই বা শুনলো? শীতের রাতে তৌসিফ বাইরে গিয়েছে, তাও কিনা পৌষের সাথে গরম দেখিয়ে। একদম নীরব যুদ্ধ চালিয়েছে তাদের মাঝে। তৌসিফ কথা লুকায়। এই বিষয়টা পৌষ কোনোভাবেই মানতে পারছে না। মানতে পারার কথাও নয়। কেন মানবে সে? কী দায় তার? তার উপর পেখম গচিয়েছে আস্তার। উড়ে উড়ে গিয়েছিল কোথাও। পৌষু না করেছিল কিন্তু শোনেনি। পৌষু পারলে আজ দড়ি দিয়ে বেঁধে রাখত। তৌসিফ নামক পুরুষ জাতের উপর তার সামান্য সামান্য সন্দেহ আছে। কে জানে তার স্বামীর চরিত্র যথাযথ ঠিক আছে কি না। কিন্তু বাইরে খবর তো আর পৌষু জানে না। রনি আর তৌসিফের কিছু কথাবার্তা যখন পৌষের কানে এসেছিল, একদমই বেখেয়ালিভাবে শুনেছিল পৌষ। তাদের কথার কাটাই বাছাই করে সারাংশ দাঁড়ায়। তৌসিফ কাউকে দেখতে যাবে। সেই দেখার মানুষ মেয়ে। এটাই পৌষু নিশ্চিত, কারণ রনি স্পষ্ট বলেছিল মেয়েটা পাগলামি করছে। রনি যাওয়ার পর থেকেই তাই পৌষ আটকে রেখেছিল তৌসিফকে। তৌসিফ আজ কথা শুনেনি, উল্টো চাপা ধমক দিয়েছে পৌষকে। ঠাটবাট পৌষ যতই দেখাক, তৌসিফকে সে ভয় পায়। এই কথা পৌষের চাইতে আর ভালো কেই বা জানে। যতটুকু দৌড় পৌষের, ঘুরে ফিরে তেরামি পর্যন্তই। তৌসিফ কথা না শুনে চরম পর্যায়ে বেয়াদবি পৌষ এখনও করেনি। আজ পৌষও এক আজব কায়দা করলো। নিজের ওষুধগুলো খেলো না। পায়ের ব্যথা ভালো হয়নি। পৌষ গত রাতের করা তৌসিফের ব্যান্ডেজ টেনে টেনে খুললো। গজ কাপড়টা ছুঁড়ে ফেললো কোথাও। লাল রক্ত দেখা যাচ্ছে। পৌষও কপাল কুঁচকে সেখানটায় তাকিয়ে আছে। তাকে তৌসিফ আদর করে সযত্নে লাগিয়ে দিয়েছিল এটা। তৌসিফ কথা শোনেনি, বিনিময়ে পৌষ আদর রাখেনি, ফেলে দিয়েছে। এসব আদিজ্ঞতার অভ্যাস নেই পৌষের। উল্টো বেশি হলে বদহজম হয়। তৌসিফের অতিরিক্ত আদর যত্নের কবলে বদহজম হয়ে বেরিয়ে আসে গলা দিয়ে। ভাবা মাত্রই গলা জ্বলে উঠে পৌষের। নিজের জখম হওয়ার পাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় মনে হয়, এটা এত বড় পৌষের পা নয়। এটা ছোট্ট একটা কচিহারের পা। ছোট্ট চিকন একটা পা। সেই পায়ে কালো সুতা দিয়ে বেনি পাকিয়ে পরা নূপুরের মতো। হেমু ভাই এটা বানিয়ে দিয়েছিল। সেজো চাচির পায়ের নূপুর দেখে ছোট্ট পৌষ বায়না ধরেছিল তার নূপুর চাই। অমন ঝুনঝুন করা নূপুর। তার আবদার ধরার জন্য নির্দিষ্ট একটা মানুষ ছিল না। যখন পেত আবদার করে নিত পৌষ। তখন ততটা জ্ঞান হয়নি যে বুঝবে। আবদার করতে চেয়েছিল বড় চাচার কাছে। বাড়ির একমাত্র মেয়ে তখন পৌষ। বড় চাচার শার্টের কোনা ধরে টেনে টুনে বলেছিল, নূপুর কিনে দাও বড় আব্বু, আমি নূপুর পরব। বড় চাচা বোধহয় হ্যাঁ বা না কিছুই একটা বলতেন, কিন্তু তার আগেই বড় চাচি ধমকে উঠল। বড় চড়া গলায় বলল, নূপুর দিয়ে কী করবি তুই? হারিয়ে যাবে। স্কুলে যা তাড়াতাড়ি। পৌষও ছাড়ে না তার বড় আব্বুকে। শার্টের কোনা শক্ত করে ধরে জেদ দেখায়, নূপুর কিনে দাও, চলো আমরা যাই। বড় চাচি জোর করে শার্ট ছাড়ায়। বেনিগাথা চুলটায় টান পড়তে পৌষও কেঁদে ওঠে। ভীষণ ব্যথা পেয়েছিল সেই দিন। চুলের ব্যথায় অবশ করার কারণ ছিল ভিন্ন। তাকে সেজো চাচি ছাদ থেকে আচারের বয়াম আনতে বলেছিল। ছোট হাতে বয়াম আটেনি। বয়াম সহ পৌষ পিছলে পড়েছিল।
ছোট পায়ে ভীষণ আঘাত পেয়েছিল, সাথে লেগেছিল মাথার পেছনে। সেদিন তো তার পায়ে মাথায় সাদা গজ দিয়ে কেউ পেঁচায়নি, ডাক্তার ডাকেনি। বড় চাচি বিরক্ত হয়ে ঠান্ডা পানি দিয়ে মাথা আর পা ধুয়েছিল। সেজু চাচি তার আচারের শোকে যত বলে গালিগালাজ করলেন। পাশে ছিলেন বসে সেজু চাচু। নীরবে স্ত্রীর কথা শুনে গেল, একটা সতর্ক করলো না যাতে তাই মৃত ভাই ভাবি তুলে গালিগালাজ না করে। জ্বর আসার আগেই প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়। জ্বর আসলে কে রাতের ঘুম হারাম করবে? তবে যার কিন্তু এলো। পৌষের জ্বরও ভুগলো। হেমু ভাই তখন শিউরের কাছে বসেছিল। পৌষের স্পষ্ট মনে আছে, পৌষের চুলে হাত বুলিয়ে হেমন্ত বলেছিল, ভাই তোকে সোনার নূপুর বানিয়ে দেবো একদিন। সত্যি? সত্যি। অথচ হেমন্ত যখন কালো সুতা দিয়ে বেনি পাকিয়ে পৌষের পায়ে পরিয়ে দিল, তখনই পৌষ খুশিতে আটখানা হয়ে গেল। ভাইয়ের পিঠ জড়িয়ে কাঁধে চড়তে গেল। হেমন্ত যখনই দাঁড়াতে নেবে, তখনই বিশ্রী বাক্য শুনতে পেল সেজু চাচির মুখ থেকে। পৌষ তখন অর্থ বুঝতো না, পরে বুঝেছে। ধীরে ধীরে হেমন্ত থেকে দূরত্ব হয়েছে, হাত পর্যন্ত ধরা বারণ। ওই শুধু মাথায় হাত রাখতো হেমন্ত, অথচ পৌষের কেউ ছিল না জড়িয়ে ধরে নেওয়ার। 10 টাকার ওই নূপুরকে কিনে দিয়ে কি বুঝ দেওয়া যেত না? পৌষ কি সোনা তখন চিনত? না, চিনত না। পৌষ ওসব চিনে না। পৌষ কত মানুষকে চিনল। যবে থেকে মানুষ চিনতে শুরু করলো, পৌষ তবে থেকেই শব্দ হারিয়ে গেল। বড় আব্বু বড় চাচা হয়ে গেল, বড় আম্মু বড় চাচি হয়ে গেল। পৌষকে সবাই খুব জোর করে বুঝিয়েছিল, তার জন্য আবদার নিষেধ। সে এতিম, পৌষও বুঝেছিল, একটু বোধহয় বেশি বুঝেছিল। কি করছো পৌষরাত? সমীর বাচ্চা 4টা গরু ছিল, একটার গরুর বাচ্চা দিল। চাচা খুশি হলেন। পরে বাছুরটা মরে গেল। বলুন তো কয়টা গরু আছে তাহলে? তৌসিফের প্রশ্নে ডুবে গেল। একটু ভেবে বলল, 4টাই রইল। হয়নি, 5টা রইল। একটা তো মরে গেল। তাতে কি? আমি কি বলেছি ওকে কবর দিয়েছে? তৌসিফ নিজের উপরে বিরক্ত হলো। সহজ কথাটাও ধরতে পারলো না, পরক্ষণেই কপাল কুঁচকালো। সে মাত্রই ফিরেছে, তার বউ কিনা তাকে এমন ফালতু প্রশ্ন করছে। তৌসিফ সোজা বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, মাঝরাত হয়ে এলো, তোমার খাওয়া হয়েছে পৌষরাত? না হলে আমার জন্য কিছু নিয়ে এসো। খেয়ে আসেননি? না তো। তুমি না এই সময় খাওয়াও? খাওয়া শেষ? না। তৌসিফ চোখে হেসে চলে গেল। পৌষও সোজা হয়ে দাঁড়িয়ে যেতে পায়ে চাপ পড়ল। ব্যথা লাগলো, তবে পৌষের ভালো লাগলো। ছোট থেকেই কষ্ট পেলে নিজেকে আঘাত দিত পৌষ, এতে নিজের ব্যথার কষ্ট ভুলে যেত। আজ অবশ্য কষ্ট নেই, কিন্তু চাপা ক্ষোভ আছে তৌসিফের প্রতি, যার বহিঃপ্রকাশ এভাবে ঘটাচ্ছে পৌষ। তৌসিফের জন্য ডিম সিদ্ধ আর কেক নিয়ে ফিরে এলো পৌষ। সাইড টেবিলের উপর পানি ঢালতে ঢালতে বলল, খেয়ে আমাকে ডাক দিবেন, আমি রেখে আসব। তৌসিফ মুখ মুছে বসলো। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? আমার ক্ষুধা নেই। আজ ক্ষুধা নেই? না। তৌসিফ ডিমটা খেয়ে পানি খেতে খেতে বলল, হঠাৎ কি হলো? আমার তোতা পাখি ডাকে না কেন? আপনার তো তার থোতা ভেঙে গেছে। তৌসিফ হাসছে, পাতলা ঠোঁট দুটো সামান্য নড়ে। পৌষ প্লেট রেখে আসা মাত্রই দেখলো তৌসিফ সাইড টেবিলে কিছু নাড়ছে। পৌষকে দেখে জিজ্ঞেস করলো, তুমি মেডিসিন নাওনি? ওসব হাজিবাজি খাই না আমি। বলতে বলতে বিছানায় উঠল পৌষ। শুনে নিতেই তৌসিফের হঠাৎ ওর প্লাজো টেনে তুলে ধরলো। তুলে দেখে, যা বোঝার বুঝে গেল। আহত কণ্ঠে বলল, এর মানে রাতে খাওনি? কিছুক্ষণ নীরবে কাটিয়ে তৌসিফ প্রশ্ন করে, এসবের কারণ? আমাকে না জানিয়ে আবার কোন মেয়ে দেখতে গিয়েছিলেন? দাদার পরম্পরা রক্ষা করতে জানি নিশ্চয়ই। তাহলে বলুন, কোথায় গিয়েছিলেন? সামান্য কারণে তুমি এত জেদ দেখালে? আমি তো খুব ঠান্ডা আছি, ছুঁয়ে দেখুন, হাত পা সব ঠান্ডা। নিজেকে কষ্ট দিতে ভালোবাসো তুমি? না। এতে অন্যের কষ্ট গায়ে লাগে না? আর আমার যে লাগছে, তার কি হবে পৌষরাত? নিজেকে কষ্ট দিয়ে আমাকে এতটা পোড়াচ্ছ, তুমি কি টের পাচ্ছ? পৌষ শুনে নাক পর্যন্ত কম্বল টেনে নেয়। তৌসিফ ঠাস করে বসে থাকে। একসময় অস্থির হয়ে বলে, তুমি এত অল্প সময়ে আমাকে কি করে জানতে চাও পৌষ? আমি তো বলেছি তোমাকে। আর কি বলবো? ওই মেয়ে, এই সোহা ছিল পৌষরাত, ওর অবস্থা ভালো না। দেখতে যাওয়াটা আমার দায়িত্ব বই কিছুই না। কথাটা শুনেই এক লাফে উঠে বসে পৌষ। ফট করে জিজ্ঞেস করে, ওই যেই মেয়েটা নিজেকে আপনার প্রেমিকা দাবি করলো, সে? তার সাথে কিসের খাতির আপনার? কোন রংলীলা দেখাচ্ছেন আমাকে?
গত কয়েকদিন পৌষ বের হতে পারেনি বললে অবশ্য ভুল হবে। তৌসিফ বের হতে দেয়নি। তার ভাষ্যমতে পৌষ অসুস্থ, অথচ পৌষের এসব গায়ে লাগছে না। তার স্বাভাবিকতা দেখে উল্টো তৌসিফ চমকে যাচ্ছে মাঝে মধ্যে। আজ পৌষের পরীক্ষা আছে, পড়াশোনা তার ভেসে যাচ্ছে কোন গাঙ্গে, তা এদিক ওদিক খুঁজেও পৌষ পাচ্ছে না। বিয়ের বয়স বাড়তে বাড়তে পৌষ পুরাতন হয়ে যাচ্ছে, তবুও সামলে উঠতে পারছে না ও। তাই ফার্স্ট চলে যাচ্ছে। আরও আগেই টিকিট কাটার কথা ছিল, কিন্তু পৌষের কারণে টিকিট পিছিয়েছে। তৌসিফ নিজেই অনুরোধ করে বলেছিল যাতে থেকে যায়, কারণ হিসেবে দাঁড় করিয়েছে পৌষকে। পৌষ চোখ দুটো সোজা সোজা করে শুধু দেখেছে, কিছুই বলেনি। তৌসিফ নিজে যতটুকু দেখে শুনে রেখেছে, তাতেই সামলে উঠতে পারে না পৌষ। তার উপর কিনা আরেকজনকে থাকতে বলে তার বউকে দেখার জন্য। সকাল সকাল নাস্তা খেয়েই চলে যাবে তয়েফা। তৌসিফ এয়ারপোর্টে দিতে যাবে। পৌষ শুনেছে তুরাগও যাচ্ছে। নিজের পরীক্ষা থাকায় পৌষ যথেষ্ট তাড়াতাড়ি উঠেছে, নাস্তা বানিয়ে নিজেও একটু পরে নিয়েছে। কাল রাতে দেখিয়েছিল একটু। তাকে তো কী করে লিখতে যাবে, তখনই নিজের মেধায় কিছু একটা থাকা প্রয়োজন। কড়াইতে থাকা মশলার ঝাঁক নাকে ঠেকতেই পৌষও আলু দিয়ে দিল। নেড়ে চেড়ে পানি ঢালতে ঢালতে বলল, খালা রুটিগুলো ভাজতে পারবেন? এখনই করছি মামি। পৌষ মাথা নেড়ে হাসলো। নিজে ব্যস্ত হাতে পাশে চুলায় থাকা সুজির হালুয়া নাড়তে নাড়তে বলল, এটা বেড়ে দিচ্ছি, আপনারা কি হালুয়া খান না খালা? বুয়া হাসতে হাসতে উত্তরে বলল, মামা তো মিষ্টি কিছু খায় না, আমরাও তাই রান্না করি না। পৌষে মনে মনে মুখ ভেঙালো। এমন বিরাট প্যাঁচানো মাংসের মিষ্টি খাবে কিভাবে? প্যাঁচ খেয়েই তো তারা কুল পায় না। 11 দাদি যে দাদা কিভাবে সামলাতো তাই তো বুঝে আসে না তার। বাটিতে হালুয়া বেড়ে পৌষ নিজেই টেবিলে রেখে আসলো। বুয়া রুটি ভাজি শেষ করতে পৌষ গরুর ঝোল বেড়ে রেখে আসলো ঘি দিয়ে। কয়েকটা পরোটা ভেজে নিল। আপা চলে যাবে তাই খুব সামান্য কিছু রান্না করেছে পৌষ। চায়ের পানি বসিয়ে বুয়াকে দেখতে বলে ভেতরে গেল পৌষ। উদ্দেশ্য তৌসিফকে ডাকা। দুই ভাই বোন গল্প করছে ভোর থেকেই। পৌষ দরজায় দাঁড়িয়ে ডাক দিতেই তায়েফা তাকালো, হাত বাড়িয়ে ডেকে বলল, এদিকে আয় তো শোনা। পৌষ কিছুটা আস্তে আস্তে হাঁটে। হাঁটুতে টান লাগে না হয়। তৌসিফ আর চোখে দেখে তাকে। তার বউ না হলে নিশ্চিত পৌষ বাদরের মতো লাফাতো, না হয় নিশ্চিত মাঝে মাঝে ঝুলেও থাকতো, গাছে গাছে লাফাতো। মন চাইছে শয়তানি করতে, কথাটা ভাবতো মুখে অনায়াসে সাহস দেখালো না তৌসিফ। এমনিতেই বউকে ভালোবেসে ফেলেছে সে, বিনিময়ে বউ ভালোবাসছে না তাকে। এইভাবে তৌসিফ পৌষের বশ্যতা স্বীকার করছে, তবুও পাথর মানা পৌষ তা মানছেই না। ওকে ঠিক কিভাবে ভালোবাসা দরকার তৌসিফ সেটাও বুঝতে পারছে না। বাচ্চা কাচ্চা দাবি নিয়ে গেলেও ফিরিয়ে দেয় না, কিছুতেই না করে না। অথচ তৌসিফকে ভালোবাসাহীন ভালোবাসার অস্তিত্ব কল্পনা করছে না। তার আগে পৌষের ভালোবাসা চাই, প্রেম সুধা পানে নিজের মৃত্যু চাই, তবুও তার পৌষের হৃদয় জুড়ে জায়গা চাই। পাঁজরের ভাঁজে ভাঁজে নিজের নাম চাই। এতটা গভীরভাবে তৌসিফ কখনো কাউকে ধারণা করেনি, কিন্তু পৌষকে করেছে। বিনিময়ে সে যা চাইছে পৌষ ঠিকমতো তাকে দিতে পারছে না। তৌসিফকে ধারণ করুক নিজের মাঝে। আপাকে এতক্ষণ যাবৎ তৌসিফ বুঝাতে পারেনি তেমন কিছু। তায়েফা আকার ভঙ্গিতে তৌসিফকে বুঝাতে চেয়েছিল এতক্ষণ অনেক কিছু, কিন্তু পৌষকে দেখে তার আকার ইঙ্গিত হাওয়া হয়ে গিয়েছে। মুখে জোর বাড়ছে। পৌষের হাত ধরে হাসি মুখে কিছুটা দুঃখে ও আফসোসের স্বরে বলতে লাগলো, তোদের সংসারটা যাতে আবার ফিরে এসে পরিপূর্ণ পাই আমি। টুসুকে এতক্ষণ বলেছি, এখনও তোকে বলছি, আজকাল নানান সমস্যা হয়, বেশি সময় নিস না শোনা। পড়াশোনা শেষ হবে একদিন, ঘুরতে পারবি সারা জীবন। এখন বাচ্চা কাচ্চা নিয়ে নিলে মাথায় সব ঝামেলা থাকবে না, ওদের নিয়ে দিন কেটে যাবে। আমাকে শুধু জানাবি, দেখবি তোর মুখে তুলে খাইয়ে দেবো আপা। 3-4টা বাচ্চা কাচ্চা থাকলে সংসারে আর কি লাগে বল? বাচ্চা কাচ্চা হলো সংসারের আলো, এরা বাদে কি আর সংসার হয়? দুইজন একসাথে ঘুরতে যা কোথাও, তোদের তো কোথাও যাওয়া হলো না। তাইফার কথা শুরু আর শেষ বাচ্চা দিয়েই হয়েছে। পৌষের জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে লজ্জায় কোনো রং ধারণ করতো আল্লাহ জানে, কিন্তু পৌষ তো পৌষই। সে তাইফার হাত ধরে টানতে টানতে বলল, বাচ্চা হবে না আপা, আগে খেতে আসুন। 3-4টা নয়, 12টা হবে না। তাইফাকে নিয়ে যেতে যেতে বলছে পৌষ। এদিকে তৌসিফ চমকাচ্ছে। ক্ষুদ্র ঢোক গেলে আয়নায় নিজেকে দেখছে। চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলছে, বাব্বা 12টা, আমার তো সমস্যা নেই বউ, রাজি থাকলে আমিও রাজি। আই এম এ স্টিল ইয়াং ম্যান। বলেই একটু এইদিক ওদিক দেখলো, না
ঠিক আছে, সুপুরুষ সে। নিজের প্রশংসায় খুশি হয়ে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো তৌসিফ। আজ থেকে তার ভাবসাব বাড়বে একটু। 12 সন্তানের বাবা সে, কথাটা হালকা না। ছানাপোনা নিয়ে যখন হাঁটবে তখন দেখতে একটা গ্যাং মনে হবে। খেতে বসে তাইফা ভীষণ প্রশংসা করলো। তৌসিফকে হালুয়া দিল পৌষ। ভেবেছিল খাবে না হয়তো, কিন্তু তৌসিফ মুখে দিতেই বেশ আগ্রহ নিয়ে তাকালো। তৌসিফ আরেক চামচ মুখে দিতেই পৌষ একটা রুটি ভাঁজ করে তৌসিফের প্লেটে দিয়ে বলল, রুটি দিয়ে খান, আর একটু হালুয়া দেই। তৌসিফ রুটি নিল না, পৌষের দিকে তাকিয়ে বলল, সুজির হালুয়া কে খায়? আমার ভালো লাগে না এটা, আজ তো একটু খেলাম। পৌষ মুখ ছোট করে রুটি তুলে নিল। ফের জিজ্ঞেস করলো, গরুর ঝোল দেই তাহলে? তৌসিফ মানা করে। পৌষ কিছুটা দ্রুত পায়ে রান্নাঘরে গেল। তৌসিফের কফির মগটা দিয়ে বানাতে বানাতে চায়ের কাপে চা ঢাললো। ট্রে নিয়ে যেতে যেতে কানে এলো তৌসিফের কণ্ঠস্বর, এগুলো কি রেঁধেছ? এত মশলা কেন? আর তুমি জানো না হালুয়া খাই না আমি, তাও আবার সুজির হালুয়া? মামি রেঁধেছে মামা, তুমি দেখবে না বুয়া এইসব খাবার খাওয়া যায় সকালে? পৌষ একটু থামলো। আজ কি তাহলে ভালো হয়নি? তাড়াহুড়া করে এত রান্না করতে গিয়ে হয়তো মশলাপাতি বেশি দিয়ে ফেলেছে। ট্রে নিয়ে টেবিলে রেখে পৌষ কফি এগিয়ে দিল। একটু ব্যস্ত কণ্ঠেই জিজ্ঞেস করলো, ডিম ভেজে দেই? অমলেট করে দেই একটা? প্রয়োজন নেই বলেই কফিতে চুমুক দিতেই কপাল কুঁচকে তাকালো তৌসিফ। পৌষ তাইফাকে চা দিয়ে তৌসিফকে বলল, কিছু হয়েছে? কফিটা এমন কেন পৌষাদ, তুমি চিনি দিয়েছ? পৌষ জিভ কাটলো। মনোযোগ দিয়ে বানাতে ভুল করে চিনি দিয়ে ফেলেছে। তৌসিফ এই কফিটা আর ধরলই না। পৌষ আরেকটা বানাতে যাবে, তার আগেই তৌসিফ বেশ গম্ভীর কণ্ঠে বলল, বুয়া একটা কফি নিয়ে এসো। পৌষ জানে না কেন, কিন্তু তার হঠাৎই বুকটা ধকধক করছে। ছোট্ট করে বলল, আমি তো পারবো। তাড়াহুড়ার কাজ সবসময় নষ্ট করেছো, এখনও তাড়াহুড়াই করছো। তার চাইতে রুমে যাও, আগে পড়ো, ঠান্ডা হয়ে এরপর বাকি সব করো। না আসলে শান্ত হও পৌষরাত, যাও পড়তে বসো। তাইফা আটকালো, বলে উঠল, এখন কোথায় যাবে ও? পরীক্ষা আছে আজ, সকাল থেকে তাড়াহুড়া দেখাচ্ছে। রাত হলেই চোর ধরে বসে ওকে। সারা রাত অকাজ করে সকালে দুনিয়ার কাজ করে। পৌষে চলে যেতে নিয়েও গেল না। সামান্য অপরাধবোধ কাজ করলো তার মাঝে। তার জন্য তৌসিফ ঠিকমতো নাস্তা খেতে পারলো না। বিষয়টা তার একদমই ভালো লাগলো না। তৌসিফের বলা কথাগুলো গায়ে না মেখে পুনরায় বলে উঠল, ওটস দেই আপা, 2 মিনিট লাগবে। তোমায় যেতে বলেছি পৌষরাত, আবার 2 মিনিট তুমি তাড়াহুড়া করবে? পরপর এতগুলো প্রত্যাখ্যান পেয়ে পৌষের মনটা সামান্য হলো। এই প্রথম এমন হতে চাইলো। তৌসিফ বলেই কি তার মন খারাপ হতে চাইছে? পৌষে জানে না, কিন্তু তার খারাপ লাগতে চাইছে। নিজের খারাপ লাগতে অনুমতি দিল না পৌষ। মুহূর্তেই মন খারাপকে মেজাজ খারাপে পরিণত করে নিল। কারোর জন্য পৌষ কেন মন খারাপ করবে? এইসব মন খারাপ ধার ধারে না পৌষ। ওইসব অস্বামীর প্রশংসায় 2 পয়সার দামও পৌষ দিবে না। চোখ দুটো রাগি লাভা ফুটিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ওকে যেতে দেখে তৌসিফ বুয়াকে বলল, ওর নাস্তা দিয়ে এসো রুমে। বুয়া যেতেই তাইফা ধমকালো তৌসিফকে, একদিন এদিক ওদিক হতেই পারে, তাই বলে তুই ধমকাবি? আমি ধমকেছি? তৌসিফ অবাক হলো। তাইফা রাগ হয়ে গেল, বলল, সেই ভোর থেকে এতগুলো রান্না করেছে, সবসময় এত মজা করে রাঁধে, আজ না হয় এদিক ওদিক হয়েছে, সেটা বলতে হবে কেন? বউ বিষ দিলেও সেটা হাসি মুখে পান করতে হয়। সংসারে অশান্তি করবি না টুসু, আমার চাইতে খারাপ কেউ হবে না। তৌসিফ বোনের হাতে চুমু খেলো, নরম স্বরে বলল, ওর পড়া আছে আপা, এখন না পাঠালে তুমি না যাওয়া অবধি কাজই করবে, পড়বে না। তাড়াহুড়া করছে কিন্তু পড়ছে না। কোথায় পড়ছে দেখো, একটু পড়ুক, পা শান্ত থাকুক। ওর কি ব্যথা লাগে না আপা? আমি তো অবাক হই ওকে দেখে। তাইফা দীর্ঘশ্বাস ফেললো, শুধু বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিদায়বেলা তাইফা পৌষকে বেশ খানিকটা সময় বুকে নিয়ে রাখলো। পৌষ ওভাবেই থাকলো। একবার বাচ্চা মশারে বলে উঠল, না গেলা হয় না আপা? আপা আবার আসবো শোনা। কবে? গেলামই না, আর তুই ফেরার কথা বলছিস? তৌসিফ তাড়া দিল। সবাই নিচ পর্যন্ত এলো ওদের গাড়িতে এগিয়ে দিতে। পৌষ হাত নেড়ে বিদায় জানালো। তাকে আদর করার মতো একজন মানুষ চলে যাচ্ছে বহুদূর। সারাদিন পর তৌসিফ বাসায় ফিরেছে। এসে থেকে বাসার পরিবেশ শীতলতা লক্ষ্য করেছে। এই শীতলতার মাঝেই কেমন এক উষ্ণতা, গরম গরম ভাব।
আজ কপালে পানিও জুটেনি তার। শার্ট খুলতে খুলতে পৌষ আসেনি। কোথায় কি করছে তৌসিফ জানে না। নিজেই জুতা মোজা খুলতে লাগলো, অথচ এগুলো পৌষও করে। বেশ খানিকটা সময় অপেক্ষা করে যখন বউ এলো না, তখন তৌসিফ বাথরুমে ঢুকলো। কি করছেন আপনি? হ্যাঁ, পৌষের কণ্ঠে তৌসিফ ঘুরে দাঁড়ালো। সারা মুখে কালো চারকোনা মাস্ক লাগানো, শুকাতে শুরু হয়েছে বিধায় তৌসিফ কারো উত্তর দিতে পারল না। এখন কথা বললেই টান লাগবে ত্বকে, ফলস্বরূপ ত্বক নষ্ট হবে, চামড়া ঘুচে যাবে। তৌসিফ এই অনাচার হতে দেবে না, কোনোভাবেই নয়। পৌষ ধৈর্য ধরার মতো মেয়ে নয়। হাতে থাকা চামচ দিয়ে বাথরুমে ঢুকে গেল ও। তৌসিফের বিরাট বাড়িটার বাথরুম বিরাট। এক পাশে তৌসিফ তালুকদার রূপচর্চা করে, অপর পাশে গোসলের জায়গা কাজ দিয়ে আলাদা করা। পৌষ খেকিয়ে উঠে। মুখে কচুর গাছ ঢুকেছে। হ্যাঁ, সংসারের 14টা কাম আমার। এইদিকে মহাশয় জাদু শোনা সেজে সং হয়ে দাঁড়িয়ে আছে। তৌসিফ আকার ইঙ্গিতে বোঝাতে চাইলো, কিন্তু পৌষ বুঝলো না। রাগে হিসিস করতে করতে বলল, কি কি এমন আকার ইঙ্গিতে দেখাচ্ছেন কেন? হ্যাঁ, আমি কি বয়রা নাকি বোবা? এক্ষুনি ঝোল মুখে দিয়ে বলুন লবণ ঠিক আছে কিনা। তৌসিফ ভরকে গেল। এখানে কিভাবে ঝোল চেখে দেখবে ও? পৌষের সাথে পেরে ওঠা কিছু বলার আগেই আচমকায় তৌসিফের চোয়াল চেপে চামচটা একদম ঠোঁটের ফাঁকে ঢুকিয়ে দিল। না চাইতো তৌসিফের জিহ্বায় স্বাদ লাগলো, মাথা নাড়ালো। পৌষ চোয়াল ছেড়ে হাত ধুতে ধুতে বলল, কালা কুত্তা লাগিয়েছে মুখে, যত সব জ্বালা আমার, বলেই ধূপধাপ করে চলে গেল। পেছন থেকে আহাম্মক বনে দাঁড়িয়ে রইল তৌসিফ। বউ আজ মহা খ্যাপা। দোষটাও তৌসিফের, এটা তো তৌসিফ জানে, মানেও স্বীকারও করে। তাই বলে বউ তাকে এভাবে বাথরুমে জল খাওয়াবে? এইভাবে তার স্কিন কেয়ারটা নষ্ট করে দেবে? দুবাইয়ের চারকোল মক্স থেকে এটা 3বার লাগিয়েছিল তৌসিফ। কাছের একটা বন্ধুকে দিয়ে স্পেশালভাবে অর্ডার করে আনিয়েছিল। আয়নায় তাকালো তৌসিফ। একদম গালের দুপাশ থেকে খবলে মাস্ক তুলে ফেলেছে তার বউ। মনক্ষুণ্ণ হয়ে খালি জায়গাগুলো পূরণ করতে করতে তৌসিফ ভাবতে থাকে, খালি গাল না হয় পূরণ করলাম, কিন্তু বউয়ের যে শক্ত মন, সেটা কিভাবে নরম করব? আজ তো বোধহয় ছুতেও দেবে না। কেন যে সকাল সকাল অকাজ করেছিলাম। পরীক্ষা থেকে বের হওয়ার পরপরই পৌষ আদিত্যকে খুঁজতে লাগলো। তার এই মুহূর্তে আদিত্যকে খুবই প্রয়োজন। আর একটু বাগান বাড়ি যেতে হবে। লাল গাড়িটা দেখা বাকি। তার চাইতে বড় আকর্ষণ এখন নতুন করে জন্ম নিয়েছে পৌষের মনে, সেই দরজা। কারুকার্য শোভায় অমন দরজা পৌষের চোখে কখনো দেখেনি। ও শুধু দেখেনি বলে ভুল হবে, কখনো কোনো দরজায় এতটা করুণভাবে আকৃষ্ট করেনি। তৌসিফ সরাসরি না করেছে। এইবার ধরা পড়লে যে ভয়ঙ্কর রকমের শাস্তি পাবে তা পৌষ নিজেও জানে। তাইফা আপাও নেই, সুতরাং পৌষ পুরোপুরি একা হয়ে আছে। সঙ্গী হিসেবে আদিত্য থাকলে ধরা পড়লে অন্তত ভুলচুক সমানভাবে মিলেমিশে ভাগ করা যাবে। ভাগে যোগে শাস্তি কমবে। এইবার অবশ্য পৌষ ততটা ভয় পাবে না। শুধু যাবে, গাড়িটা দেখে ওইটা খুলে একটু ভিতরে ঢুকে আসবে, প্রশ্ন করে বসবে তৌসিফের মুখের ব্যথা হয়ে যাচ্ছে, অথচ উত্তর মিলছে না। নিজেকে তৌসিফের প্রেমিকা দাবি করা সোহা নামের মেয়েটাই বা কোন হসপিটালে? সেই দিন অমন শীতের রাতেই বা কেন তাহমিনা আপা তৌসিফের বুকে ছিল? সেই ঘাটপাড়ে তাদের কিসের কাজ? রনির বলা টুকটাক কথা তো পৌষের কান অবধি এসেছে। সেখান থেকে নতুনভাবে কৌতূহল জাগ্রত হয়েছে পৌষের মনে। ভাবনা চিন্তা সংসারে মন বসছে না তার। অস্বামী তৌসিফ তালুকদার যে গতকাল অপমানটা করেছে, পৌষ তা মনে রাখবে। উচিত শিক্ষা দিয়ে ছাড়বে একটা। কথাটা ভাবতে ভাবতে বিরক্তিতে মুখ কুঁচকে করিডর পেরিয়ে ফোন করলো আদিত্যকে। 2বার রিং হতে কল কেটেছে আদিত্য। পৌষের তীক্ষ্ণ মেজাজে আবার কল দিতে যাবে তার আগে গায়ে হালকা ধাক্কা লাগলো কারোর সাথে। ততটা গায়ে মাখে না পৌষ। আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে, তখনই পেছন থেকে ডাক আসে, পৌষ, এই যে পৌষ, দাঁড়াও। নিজের নাম এক পুরুষ কণ্ঠ শোনা মাত্রই থেমে যায় পৌষ। পেছনে দাঁড়িয়ে দেখে পুরুষ নামের অপুরুষ দাঁড়িয়ে আছে। রাফির শিকদার পৌষকে দেখেই হাসে। এগিয়ে আসে 2 কদম। পৌষের চোয়াল শক্ত হয় তাতে। রাফিদ নিজে থেকেই হাল জিজ্ঞেস করে বলে, কেমন আছো তুমি? পায়ে নাকি ব্যথা পেয়েছো? এখন ঠিক আছো? সরু চোখে তাকিয়ে আছে পৌষ। থমথমে সেই চোখের দিকে দৃষ্টি ফেলে রাদিফের মতো ছেলেটা সামান্য হকচকায়। নিজে থেকে একটু হেসে বলে, পরীক্ষা কেমন হলো? তুমি তো এখন রেগুলার আসো না। তাতে আপনার কি? মুখের উপর এমনভাবে বলায় রাদিফ কথা খুঁজে পেল না। তবুও বলল, ভার্সিটির মানুষজনের একটু খোঁজখবর রাখতে হয়। তো রাখুন, আমাকে বলছেন কেন?
আমার মাথায় কি মার্কা মারা আছে বলেই পা ঘুরালো পৌষ। এখানে রাদীপের সামনে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। ওর চলে যাওয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাদীপ। ঠোঁটে ঠোঁট চেপে রইল কিছুক্ষণ, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুখে গুজে আগুন দিতে দিতে বিড়বিড় করে বলে, তোমাকে আমার লাগবেই পৌষ। তাদের সাথে বন্ধুরা এসে দাঁড়িয়েছে। রাদীপ বাতাসে বিষাক্ত ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আজ থেকে পৌষকে ভাবি ডাকবি, শীঘ্রই বিয়ে করব তাকে। মুহূর্তেই চমকালো সবাই। মুখ ফুসকে একজন বলেই ফেলল, পৌষ তো বিবাহিত শালা। রাদীপ হঠাৎই হিংস্র হলো। বন্ধুর কলার চেপে টোকা দিয়ে বলল, তাতে কি, তালাক দেবে, আমি বিয়ে করব তাকে। ভাইকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়েছে, যে কোনো সময় নিকাহ করে নেব। রাদীপ কলার ছেড়ে হাঁটা ধরল, গুনগুন করে গান গায়। এমন ঝাঁকড়া মেয়েই তো তার চাই, ভয় পায় না কাউকে। পৌষ খুঁজতে খুঁজতে আদিত্যকে পেল তার ক্লাসের বাইরে। পায়ে এখনও সামান্য ব্যথা, তবুও কিছুটা দ্রুততার সাথে হেঁটে এসে আদিত্যকে ল্যাং দিয়ে ফেলে দিল। একদম হুটহাট ঘটনা ঘটায় আদিত্য সহ ওর সাথে দাঁড়ানো 2-4 জন আটকে উঠে। আদিত্য দাঁড় হতেই আদিত্যের পা ঝাড়তে ঝাড়তে বলল, কি পুষি তুমি এখন? চাচি আম্মা ডাকবে বাবা। তোমার পুষি যে কোন দিক দিয়ে বের করব আমি তার ঠিক নেই। কখন থেকে ফোন করছি, তুলছিল না কেন? আরে তোমার কাছেই তো আসছিলাম, তাই তুলিনি, টাকা বাঁচিয়ে দিলাম তোমার। পরশু একটু সন্তুষ্ট প্রকাশ করলো, যাক তার সিমের টাকা বেঁচেছে। আদিত্যকে ইশারায় ডাকলো অন্যদিকে। পোষ চলে যেতে একটা ছেলে বলল, তুই ওর সাথে থাকিস কিভাবে ভাই, ধানি লঙ্কা একটা। আদিত্য কাঁধে ব্যাগ তুলে যেতে যেতে উত্তর দিল, ওর উপর দেখলে এমনই লাগে। একদিন সময় করে ওর ভেতর দেখার চেষ্টা করিস। আদিত্য চলে গেল। ছেলেটা বাকিদের দিকে তাকিয়ে বলল, পৌষের ভেতর দেখতে যাব? এমন লাথি মারবে 2 দিন কাতরাতে হবে। যেই মেয়ে। বাকিরা সবাই শব্দ করে হাসতে লাগলো। আসলেই পৌষ একটা চিজ, মানুষকে 7 ঘাটের পানি খাইয়ে ছাড়ে। আদিত্য পৌষের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে? ব্যথা? সেটা আবার কি? পৌষের ব্যথা লাগে না। হ্যাঁ রে বাবা, আমার ভুল হয়েছে। নাস্তা করেছো? পৌষ মাথা নাড়ে। আজ 8টায় পরীক্ষা ছিল, নাস্তা করা হয়নি তার। তৌসিফকে টাকা দিয়েছে, খেয়ে নিতে বলেছে, ওষুধও খেতে বলেছে। পৌষ ওসব করতে মন চাইল না। আদিত্য উঠে দাঁড়ালো, বলল, চলো ক্যান্টিনে যাই, আমার খুব ক্ষুধা লেগেছে। পৌষ না করে না, দুইজনই খেতে বসে। পৌষ এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে ডাকে, আদিত্য। হ্যাঁ বলো পুষি। আজ আমাদের এক জায়গায় যেতে হবে, বিকেলে বাড়ির নিচে থাকবে। মুখে থাকা রুটি আদিত্য গিলতে পারে না। পৌষ পানি এগিয়ে দেয়। আদিত্য দুঠোকে ভীতস্বরে বলে, বাগান বাড়ি? হু, আবার কেন? গাড়ি দেখতে যাব। আর আর কি? একটু চুপ থেকে পরক্ষণেই বলল, আমার মনে একটা সন্দেহ আছে আদি। আমার মনে হয় ওই বাগান বাড়িতে কোনো চাপা বিষয় আছে। আমি টানা 2 দিন ওই দিকে একটা মেয়েকে যেতে দেখেছি। ওই বাগান বাড়িতে। আস্তে চুপ। আদিত্যর ভয় পেতে দেখে পৌষের সন্দেহ গাঢ় হলো। পৌষ সরাসরি জিজ্ঞেস করলো, আমি যাকে দেখেছি সেটা শাহরিয়ার তালুকদার তাই না? আদিত্য মাথা নাড়ে। পৌষ অবাক হয় না, ও জানতো ওটা শাহরিয়ারই হবে। ওদের ভাইদের চেহারার অদ্ভুত কিছু মিল আছে। শাহরিয়ারের ওই দাড়িযুক্ত বড় বড় চুলের মাঝেও চোখ দুটো তৌসিফের মতো, তৌসিফের চোখ দুটো সম্রাটের মতো। ছবিতে সম্রাটের চোখ পৌষ খুব ভালোভাবে অবলম্বন করেছে। 1-2 দিন নয়, বরং বিরাট একটা সময় নিয়ে পৌষ তাকে নিয়ে জল্পনা কল্পনা করত। তার জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী এলাকা জুড়ে যখন পোস্টার লাগানো হতো, তখন পৌষ মনোযোগ দিয়ে দেখত। নায়ক নায়ক চেহারাটা টানতো তাকে, তাকে আকর্ষণ করত। তার গুণাবলী ঠিক সিনেমার যে নায়ক ছিল, সম্রাট যেন সেই আগের জন্মের নায়কের কথাই ভাবত। কথাটা দয়ালু ছিল, যার দরুন আজও এলাকার মানুষ তাকে ভুলতে পারেনি। তোমার ওখানে যাওয়া ঠিক হবে না পুষি, মেজো চাচু খুব রাগ করবে। তোমার চাচু আজ বাসায় নেই, ফিরতে রাত হবে। আমরা যাব নির্দিষ্ট একটা কক্ষে। মানে? আমি সেই দিন শাহরিয়ার তালুকদারের থাকার পাশের কক্ষটা দেখেছি, অনেক উঁচু করে দেখতে দরজাটা, ভীষণ সুন্দর। আদিত্য মাথা নাড়ে, বলল, ওই দরজার চাবি আছে? পৌষ কপাল কুঁচকালো, বলল, তুমি জানো কিভাবে চাবি লাগবে? জানি কোনো একভাবে, তাহমিনা ফুপির কাছে চাবি থাকে। আমি সেই দিন যখন গেলাম তখন মনে হয়েছিল তালাবদ্ধ নয়, হয়তো খোলা। আমরা একবার যেয়ে দেখতে পারি। আদিত্য না করতে পারলো না, শুধু বলল, নিজের সাথে সাথে আমার পাটাও খাবে তুমি। পৌষ হাসলো, ব্যাগ থেকে টাকা বের করে বলল,
বিল আজকেরটা আমার তরফ থেকে। বাসায় ফিরে পৌষ আজ দেরি করলো না। দুপুরে খেয়ে উঠতে হবে তৌসিফের ফোন দিল। পৌষও প্রথমে খুব একটা সামান্য ভয় পেল, বলল, কোথায় আছেন? জ্যামে আটকে আছি হানি। তুমি খেয়েছো? পরীক্ষা কেমন হয়েছে? খেয়েছি, খুব ভালো হয়নি। আপনি দুপুরে খেয়েছেন? এখন খাবো, একটু রেস্ট নিয়ে রওনা দেব। তুমি একা ভয় পেলে মিনুকে নিয়ে বসো রুমে, আমি চলে আসব। ঠিক আছে, সাবধানে আসবেন। কিছু আনবো তোমার জন্য তোতা পাখি? তোতা পাখির বরকে নিয়ে সুস্থভাবে ফিরলেই হলো। তৌসিফ হাসলো। আরও কিছুটা সময় কথা বলে ফোন রাখলো। পৌষ হাফ ছেড়ে বাঁচলো যেন। কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করে আদিত্যকে ফোন দিতে নামতে বলল। নিজেও সুন্দর মতো মাথা ঢেকে বেরিয়ে গেল। আম গাছটার নিচে আজও গরু বাঁধা, ঘাস খাচ্ছে এগুলো। পৌষ আর আদিত্য কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। পৌষ কথার মাঝেই জিজ্ঞেস করলো, আচ্ছা আদিত্য, শাহরিয়ার তালুকদার এমন অসুস্থ হলো কিভাবে? জানি না, আমি তার সম্পর্কে খুব কম জানি। উনি অসুস্থ হলে আমার জন্য ওনার নামে কেন প্রস্তাব পাঠানো হলো, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে এই প্রশ্নে। কিন্তু কথা তো আগায়নি, তাই না? মেজো চাচুর জন্যই বেঁচে গেলে পুষি। চাচু না থাকলে তোমার বাসা থেকে শাহরিয়ার চাচুর সাথেই বিয়ে দিয়ে দিত। চলন্ত পা দুটো যেন হঠাৎই থমকে গেল পৌষের। এখানে মাঝখান থেকে তৌসিফ ঢুকলো কিভাবে? পৌষ অবাক চাহনিতে জিজ্ঞেস করলো, তোমার মেজো চাচু কিভাবে এলো মাঝে? আমি বলেছিলাম যাতে বিয়েটা ভেঙে দেয়। শাহরিয়ার তালুকদার তো বিয়ে করার মতো পুরুষ না আদি, তাকে যথেষ্ট পাগলাটেভাবে দেখেছি আমি। আদিত্য একটু থমকালো, বলল, কিন্তু তার সাথে তোমার বিয়ে দিয়ে দিত পুষি। মেজো চাচু কীভাবে আটকেছে জানি না, কিন্তু তাহমিনা ফুপি তোমাকে সবার আগে শাহরিয়ার চাচুর জন্য পছন্দ করেছিল। পৌষের গায়ে লোমগুলো দাঁড়িয়ে গেল যেন। ওই পাগলার সাথে তার বিয়ে। বুকটা হঠাৎই আঘাত লাগলো। কারণ জানে না পৌষ, কিন্তু এতটুকু জানে, তার জীবনে বড়সড় একটা জায়গা শুধু তৌসিফের জন্যই। ভালোবাসা থাকুক বা না থাকুক, পৌষ তৌসিফকে ছাড়া কাউকে ভাবতেই পারে না, কখনোই না। আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে লোকটা তার সাথে। দুজন পৌঁছাতে পৌষ দেখলো কাঁটাগুলো নেই। অবাক স্বরে বলল, কাঁটা সরালো কে? আদিত্য মাথা নাড়ে। পৌষ সেই দিকের দেওয়ালটার দিকে নির্দিষ্ট ইটে ধাক্কা দিল। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। আদিত্য বিস্ময় হয়ে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড! আস্তে, চুপ, আস্তে। পুষি, এটা তো পুরোই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। সামনে আরও আছে। ডকটেল লোহার সেই সিঁড়ি দিয়ে দুজন যখন এগোচ্ছিল, তখনই বিকট শব্দে পৌষের ফোনটা বেজে উঠল। অন্ধকারে মৃদু হলদেটে আলোয় ভরকে গেল দুজন। আদিত্য বুকে থুতু দিয়ে বলল, কে? পৌষ ঢোক গিল, বলল, আমার আসামি অসময়ে ফোন দিয়েছে। ভয় পেও না, তুলে স্বাভাবিকভাবে কথা বলো। পৌষের মন মানে না। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল, অতঃপর আবারও বেজে উঠল। ঢোক গেলে পৌষ কানে তুলতে ওটি ঠান্ডা স্বরে তৌসিফ জিজ্ঞেস করলো, কোথায় তুমি? মুখের ওপর মিথ্যা বলল পৌষ, এই তো ঘুমিয়েছিলাম। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তৌসিফের কণ্ঠ হিংস্র হতে সময় লাগলো না। কুত্তার বাচ্চা, এখনই বাসায় যা তুই। কথাটা এতই উচ্চবাচ্য ছিল যে আদিত্য স্পষ্ট শুনতে পেল। পৌষের পা জমে গেল সেখানেই। আদিত্য তাড়াতাড়ি ইশারায় পৌষকে নামতে বলল। তৌসিফের কথা না শুনে শেষবারের মতো পৌষকে ভীষণভাবে চমকে দিয়ে আরেকটা গালি দিল। গালিটা পৌষের জানে তালা লাগিয়ে দিল যেন সেইক্ষণে। তৌসিফের সেই কণ্ঠ তার মনে থাকবে। গালি দিয়ে সে ভীষণ কঠিনভাবে আদেশ ছুড়ল, এখনই বসায় না ঢুকলে পা টেনে শরীর থেকে আলাদা করব আমি। ফোন কাটবি না, বের হ ওখান থেকে। পৌষ আস্তে আস্তে আদিত্যের সাথে বের হয়ে উঠল। ওর কান সামান্য খাড়া হলো। উপর থেকে শব্দ আসছে, খুব সামান্য, অথচ নীরবতার কারণে শোনা যাচ্ছে না, হালকা হালকা। এই শব্দ কিছুটা চেনা পৌষের কাছে, তবে খুব অল্প শব্দ বিধায় স্পষ্ট না। বুকটা হঠাৎ করেই ধরফরিয়ে উঠে পৌষের। বেরিয়ে আসতেই দেখে টনি সহ 4 থেকে 7 লোক দাঁড়ানো। রনি সবসময় তৌসিফের সাথে থাকে, তাহলে কি এরাই বলে দিয়েছে? তৌসিফ কি নজর রাখছে পৌষের উপর? নিঃশব্দে তারা পেছনে পেছনে বাড়ির গ্যারেজ পর্যন্ত এলো। ফ্ল্যাটে পা রাখতেই তৌসিফ খট করে ফোন কেটে দিল। পৌষ বড় একটা শ্বাস ফেলে হরহরিয়ে আদিত্যকে বলল, এই আদি, শব্দ শুনেছ? ওখানে শব্দ হচ্ছিল, তুমি শুনেছ? আদিত্য ধপ করে বসলো, মাথা চেপে ধরে বলল, আব্বা জানলে আমার পা ভেঙে দেবে পুষি। খুব বড় ভুল হয়ে গেল। রাখো ভুল আর ঠিক। আমার মনে হচ্ছে কিছুই ঠিক নেই, আমাদের লুকিয়ে সেখানে যাওয়া উচিত। রাত তখন আনুমানিক 11:27। তালুকদার বাড়ির মেন গেট খোলা হয়েছে। তালুকদারের গাড়ি ঢুকেছে গ্যারেজে। সারাদিনের ক্লান্তিভাব তার মাঝে নেই।
সিনা টান টান করে হেঁটে সরাসরি গ্যারেজের পাশে থাকা অফিসের ঢুকে গটগট বায়ে অমসৃণ মেঝেতে জোরালো ঘর্ষণের শব্দ তুলে এগিয়ে যায় তৌসিফ। তার আসার পূর্বেই অনেকে উপস্থিত এখানে। রোজ দিনের শেষ সময়টুকু নানা কাজের হিসাব নিকাশ সেখানে তৌসিফ করে। আজ তুরাকে এই অসময়ে এখানে দেখে সামান্য কপালে ভাঁজ পড়লেও কোনোরূপ বাক্য ব্যয় না করেই তৌসিফ নিজে সেই লাক্সারিয়াস চেয়ারের উপর বসে। টনি ততক্ষণে পানির গ্লাস এনে রেখেছে টেবিলে। রনি ঠায় দাঁড়িয়ে তৌসিফের পাশে। তৌসিফ ইশারায় বসতে বলে রনিকে। তার সাথে সারাদিন ছেলেটাও ছিল, ক্লান্ত সবাই আছে। এর মাঝে এক রাতে এক বিচার কার্য হলো তৌসিফের। বুঝলো এজন্যই তুরাক উপস্থিত এখানে। তাদের বৈঠকে তখন তৌসিফ তুরাককে বলল, বড় ভাই শুরু করুন। তুরাক গম্ভীর কণ্ঠে বলল, আজমল বলতে থাকো, শুনছে সবাই। আজমল নামের পুরুষটি বলতে শুরু করে, নিতান্তই ভদ্রস্বরে জানায়, বস, আমার দাদার জায়গা এটা। গত 22 বছর যাবৎ মামলা চলছে। বাড়ি আজও বাটোয়ারা হচ্ছে না। আমার ছেলের বিয়ে দিব কিছুদিন পর। এখনও বাড়িঘর তুলতে পারছি না ঠিক মতো। পিলার গড়তে নিয়েছিলাম, তারা ভেঙে দিয়ে গেছে গতকাল রাতে। তৌসিফ থামালো, থমথমে শাসিত কণ্ঠে বলল, কত দাগের জায়গা কার নামে? কর কে দিচ্ছে? কে ভোগ করছে? কে করছে এইসব আগে বলো। ছেলে বিয়ে করার হলে ভাঙা ঘরেই করবে, সমস্যা নেই। আজমল সাহেব কিছুটা ভরকে যান। হাতে থাকা দলিলপত্র এগিয়ে বেশ শুকনো গলায় বলেন, এখানে সব আছে বস। আমার পিলার ভেঙে আপনি যখন 4 বার তার দেওয়াল ভেঙেছেন তখন আমার কথা মনে পড়েনি? পিলার তো ভাঙার নির্দেশ আমিই দিয়েছি। নিজের বিচার কি করব আর? এক কাজ করুন, আপনি না হয় আমার বিচার করুন। ওই যে পিলার ভাঙার অনুমতি আমার থেকেই নিয়েছে। আজমল সাহেব মুখটা নগদে শুকিয়ে এলো। তার ধারণার বাইরে ছিল বিষয়টা। তৌসিফ তালুকদার তার পিলার ভাঙিয়েছে, সে তা ঘুণাক্ষরেও টের পায়নি। উপস্থিত কেউ কেউ আগে থেকেই জানে। বাকিদের চোখে সামান্য কৌতূহল। তৌসিফ বিরক্ত লাগলো। রোজ রোজ এত বিচার করতে মন চায় না। কণ্ঠে ধারালো ভাব এনে বলল, 2 দাগের জমি সেটা। তোমার দাদা বিক্রি করেছে 1 দাগের জায়গা, মালিকানা এখন অন্যের। তোমার বাপ সেই বিক্রি করা জমি নিয়েই মামলা করেছিল 22 বছর আগে। আরেকজনের টাকা খাবে, আবার জমিও চাইবে, সেটা তো ঠিক না আজমল। তুমি 1 দাগের জায়গার মাঝে দেওয়াল চোরবা বারবার ভেঙেছ। তুমি স্থানীয় বলে দাপট করবে, আর সে বাইরের বলে কিছুই নয়। মামলার কাগজ আমাকে দেখাচ্ছ, এই আইনের ধারা আমি ধারি। জায়গা সুন্দর মতো খালি করো। মাঝে আগামী পরশু দেওয়াল তোলা হবে। আমি ডেকে আমি অথবা বড় ভাই কেউ একজন দাঁড়িয়ে দেওয়াল তুলব। কিছু বলতে চাও? চাইলে এখনই বলো, ভরা মজলিসে অথবা কোর্টে যাও। 22কে 30 বছর বানাও, তাতে কোনো যায় আসে না আমার। আজমল সাহেব একদম চুপসে গেলেন। বলার মতো কিছুই পারছেন না, তবু বললেন, আমাকে তাহলে পেছনের কলোনির একটু জায়গা বাড়িয়ে দিন বস। বাসাটা না হয় ছোট হয়ে যাবে। হাতের কবজিতে 2টো চাপাতির আঘাত দিলেই ছুটে পড়বে, বুঝলে আজমল? আমার বউয়ের জায়গা সেটা। রক্ষক হিসেবে আমি আছি। আজমল সাহেবের গলা শুকিয়ে এলো। আজ তার দিনটাই খারাপ। সে তো জানতো না ওই কলোনি হেমন্তের বাবার। কিন্তু এটা যে পৌষের নামে, সে খবর তো তার জানা ছিল না, একদমই অজানা। তৌসিফ পানির গ্লাস হাতে নিতেই তুরাক বৈঠক শেষ করলো। আজ আর বেশিক্ষণ থাকবে না তৌসিফ এখানে। বাকিদের চলে যেতে বলল সরাসরি। সালাম দিয়ে বের হতেই তৌসিফ রনিকে বলল, বাসায় যাও, আজ আর হসপিটালে যেতে হবে না। একবার না হয় দেখে আসি বস। প্রয়োজন নেই। টনিকেও ইশারা করে বলল বের হতে তৌসিফ। অফিসে তখন মাত্র শুধু 2 জন। তৌসিফ গায়ে এলিয়ে দেয় চেয়ারে। তুরাক গম্ভীর কণ্ঠে বলে, বউ সামলে রাখ তৌসিফ। চট করে তাকালো তৌসিফ। চেয়ার ফাঁক করে হেসে বলল, তোমার বউ থেকে আমার বউ বেশি সামলানোর। মীরাকে টেনে লাভ নেই এখানে। আজও বাগান বাড়ি গিয়েছে আদিত্যকে নিয়ে। কি হতো বুঝছিস? মুখে আর বলছি না, ওকে সামলা। ও যেহেতু চঞ্চল, 2টো বাচ্চা নে। বাচ্চা সামলাতে গিয়ে দেখবি কৌতূহল মিটবে, পড়াশোনার চাপ বাড়বে। একটা কাজ কর, কোনো অ্যাক্টিভিটিতে ভর্তি করিয়ে দে। তাৎক্ষণিকভাবে এটাই বেস্ট হবে। ক্যারাটেতে অথবা ম্যারাথন কিছু একটাতে ঢুকিয়ে দে। এরপর বাচ্চা কাচ্চা নিয়ে ভাব। সকল কথা বাদ দিয়ে তৌসিফ বিক্ষিপ্ত হয়ে বলল, এমনিতেই যা খেলা দেখায় আমাকে। ক্যারাটে করলে কুমফু সব আমার উপরেই অ্যাপ্লাই করবে। যা খুশি কর, প্রয়োজনে শিকল দিয়ে বেঁধে রাখ, তবুও আটকে রাখ। তৌসিফ উঠে নিচে বসলো। গায়ে এখনও প্যান্ট ও শার্ট। সোফায় বসে তুরাক। ভাইয়ের কোলে মাথা রেখে তৌসিফ বলল, ভালোবেসে ফেলেছি। ও বরং আমাকে সেকলে বেঁধে ঘোরাতে পারবে, আমি পারবো না। আগেই স্যালেন্ডার আমি। শেষমেশ বইয়ের প্রেমে পড়লি? পড়লাম।
বা উন্নতি হলো না অবনতি হলো সেটাই তো বুঝলাম না। মীরা ভাবির মতো আতপাগল বউয়ের প্রেমে তুমি পড়লে আমি তো তাও ভালোটার প্রেমে পড়েছি, ওই সামান্য একটু ঘাটতারা আর কি। বলেই তৌসিফ হাসলো। তুরাগ ভাইয়ের মাথায় হাত রাখলো, চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ঘরে যা, বউকে শাসন করবি আজ। তৌসিফ উঠে যেতে যেতে বলল, আজ আর নয়, বেশি শাসন মানুষ হারিয়ে যায়। তৌসিফের সাথে তুরাগও বেরিয়ে গেল বাসা থেকে। তৌসিফ বাসায় ঢুকে একদম নীরব একটা অবস্থা পর্যবেক্ষণ করলো। বুয়া দরজা খুলেছে, টেবিলে খাবার সাজানো, ঢেকে বউ সেভাবে সাজিয়ে রাখে। তৌসিফ জুতাসা হয়ে কক্ষের দিকে পা বাড়ালো। বউসের এই কাজটা পছন্দ না, ও সবসময় বলবে দরজার ওখানে খুলে আসতে। তৌসিফের মনে থাকা সত্ত্বেও আজ মানল না। কক্ষ জুড়ে অন্ধকার, বউ সাধারণত আলোটুকু সহ্য করতে চায় না। জুতো মোজা খুলে এদিক ওদিক ফেলে গায়ের শার্ট কোট আশেপাশে ছুঁড়ে কোথাও যেন মারল তৌসিফ, কারণ সে জানে না। কিন্তু ঘরে এসে তার ভালো লাগছে না। বাথরুমে ঢুকেও আরেক দফা অবাক হলো, তার কাপড় থেকে শুরু করে পানি সবই গুছিয়ে রাখা, ঠিক যেভাবে তৌসিফ পছন্দ করে। ঘণ্টাখানিক সময় লাগলো তার গোসল করতে। আজ অবশ্য চাইছিল পৌষকে চোটপাট দেখাতে, কিন্তু এমনভাবে শুয়ে আছে যা দেখে তৌসিফের মন সামান্য নরম হলো। মাথা থেকে গড়িয়ে পানিগুলো পা বেয়ে যখন চলে গেল, তখন তাদের বয়ে চলা দেখলো তৌসিফ। মনে মনে শুধু একবার ভাবলো, কি হতো আজ, কি হতো যদি টনি আর ছেলেপেলেরা পাহারা না দিত, অক্ষত পৌষকে আজ এভাবে ঘুমিয়ে থাকতে দেখতো, কিভাবে হতো তাহলে। ভাবতেই রাগে করে শরীর জ্বলে উঠল তৌসিফের। গরম পানি শাওয়ার বন্ধ করে ঠান্ডা পানিতে গোসল করলো সে। তার শীতলতার প্রয়োজন। রাগে শরীর উষ্ণ হয়ে যাচ্ছে বারংবার। তৌসিফ যখন বেরিয়ে এলো তখনও একই অবস্থায় আছে পৌষ। গা ঝাড়া দিয়ে তৌসিফ গিয়ে বসলো পৌষের পায়ের কাছে। কম্বল সরিয়ে ভাঙা পাটা দেখলো। দেখতে হবে না পৌষের মায়ের বংশ কোনটা? তালুকদার জাতের বংশ। সাহস তার পা থেকে চুল পর্যন্ত। তৌসিফ ভাঙা পায়ের তালুটা ধরে নিজ হাতে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয়। আদরে ভঙ্গিতে বুলানো হাতটা ধীরে ধীরে জোরালো হলো, চাপ বাড়ে। ঘুমের মধ্যে একটু নড়ে পৌষ। তৌসিফের ডান হাতটা আরও শক্তি প্রয়োগ করে আরেকটু। ঘুম ছুটে যায় পৌষের। দৃষ্টি মেলে মুখে অস্পষ্ট শব্দ করে। পায়ের কাছে তৌসিফকে দেখে চিরায়তভাবে হাসে। তৌসিফ ঠিক একই জায়গায় আটকে যায়, তবে আজ শক্ত রইল। হাতের চাপ বাড়িয়েতেই একটু ডান দিকে মোচড় দেওয়ার ভঙ্গিতে ঠান্ডা স্বরে বলল, এই পা দিয়ে ওইদিক ওদিক যাও না, ভেঙে দেই। আচ্ছা। হাসিটা চওড়া হলো পৌষের। তৌসিফ শক্ত করে ধরল আরও, একইভাবে বলল, এক পা দিয়ে চলে যাবে না তোমার? দুটোই ভেঙে দিন। শিওর? পৌষ চোখ দিয়ে তাকালো। দৃঢ় দৃষ্টি তৌসিফের। পৌষ হেসে মাথা নাড়ে, চোখ নামালো, সম্মতি জানিয়ে বলল, একদম শতভাগ শিওর। চাপ বাড়ল। পৌষ একইভাবে বসা, নড়চড় নেই। তৌসিফ চাইল রাগের মাথায় অঘটন ঘটাতে, কিন্তু পারল না। এত শক্ত করে ধরেছে, তবুও যার হেলদোল নেই, তাকে আর কি মচকাবে তৌসিফ? ভীতু না হলে তাকে ভয় দেখিয়ে লাভ নেই। পৌষের চোখে ভয় নেই। তৌসিফ দেখল না, বরং ঠোঁট দুটো ভার করে মায়া মায়া হাসি আছে। হাত ছড়াতেই পৌষ তাকালো। ঘুম আধ ভাঙা গলায় বলল, কখন এলেন? ঘন্টা হলো। ধুর, সব ঠান্ডা হয়ে গিয়েছে বোধহয়। বলেই পৌষ উঠতে নেয়। তৌসিফ ওকে আটকায় না, কিছুটা অবাক হয়। পৌষ যেতে যেতে শুধালো, আপনার গালিটা কিন্তু মারাত্মক ছিল মামাতো ভাই। মায়েরও মারাত্মক হবে আজে বাজে নামে ডাকলে। সম্পর্কে আগে মামাতো ভাই না আপনি? তৌসিফ হাত ধরে হেঁচকা টান দিল। পৌষ বুকে আসতে কপালে কাটা চুলগুলো সরালো তৌসিফ। থুতনিতে শাহাদাত আঙুল বুলিয়ে বলল, ভয় করো, ভয় করার চেষ্টা করো। আজ খুব খারাপ কিছু হতো। আচ্ছা, এত সহজে না পৌষরা, তুমি খুব অবাধ্য। পুরাতন অভ্যাস। আজকে আমার ওসব বাক্য আওড়াতে তুমি বাধ্য করেছ। পৌষ তৌসিফের গলার দিকে হাত রাখলো। নখ দিয়ে দাগ কাটতে কাটতে খুব সহজ গলায় বলল, গালি দুটো আমার গায়ে লাগেনি। আপনি তো গালি দিয়েছেন আপনার ফুপি আর ফুপাকে। আমি তাদের বাচ্চা। তাহলে আমার শিক্ষা হবে কিভাবে? এরপর থেকে আমার নামে গালি দিবেন। আর হ্যাঁ, এর চাইতে মারাত্মক সব গালি আমি পারি। একদিন শোনাবো, ঠিক আছে? দুই চাচি মিলেমিশে প্রচণ্ড গালি শিক্ষা দিয়েছে আমাকে। বিয়ের পর চর্চা কমেছে, কিন্তু ভুলে যায়নি। গালি খাওয়া তো আর ম্যাথ না যে না চর্চা করলেই ভুলে যাব। পৌষ রইল না, চলে গেল। তৌসিফ তাকিয়ে রইল সেই পানে এক দৃষ্টিতে, অপলকভাবে।
বাবার হাতে এক বিরাট চরকে চুপচাপ মাথা নামিয়ে রেখে দাঁড়িয়ে আছে আদিত্য। মীরা স্বামীর ভয়ে চুপচাপ আছে, না হয় এগিয়ে আসতো। অদিতি তখন ঘুম, না হয় চোখের সামনে বড় ভাইকে মার খেতে দেখে তাকে সাহায্য করতে পারতো। তুরাগের রাগ লাগছে, সেই রাগে কাঁপছে, নিজেকে সামলাতে ব্যর্থ সে। আদিত্যের ডান পাশের গালটায় আরেকটা চর পড়ল, শব্দটা এবার বোধহয় বেশি হয়েছে। মীরা ছটফট করছে, ছেলের দিকে এগিয়ে আসতে চায়। তুরাগ ভয়ঙ্করভাবে হুঙ্কার ছেড়ে বলে, জেনে শুনে তুই তৌসিফের বউকে নিয়ে বাগান বাড়িতে কেন গিয়েছিলে আজ? তুই জানতি না ওখানে কে থাকে? কথা বল আদিত্য, জানতি না তুই? ছোট্ট করে আদিত্য উত্তর দেয়, জি আব্বু। তুরাগ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আরেকটা চর দিতে চায়। এইবারে মীরা আটকে ফেলে, স্বামীকে জাপটে ধরে হাহাকার করে উঠে আর্তনাদ করে, দোষারোপ করতে থাকে পৌষকে। তুরাগ মীরাকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। মীরা চাইলেও তা শাসন করতে পারে না, প্রচণ্ড ভালোবাসে কি না। গম্ভীর কণ্ঠে তুরাগ ডাকে, এইসবের মাঝে এসো না, আমাকে রাগিও না। আদিত্য বিড়বিড় করে, অলরেডি যে রেগে আছে তাকে আবার কি রাগাবে? তুরাগ ধমকে ওঠে, কি বার ছিল আজ? আদিত্য চুপ করে যায়। দুটো থাপ্পড় খেয়ে সে ভুলে গিয়েছে আজ কী বার। মাথা নিচে করে ভাবতে গেলে তার মনে পড়ল আজ বৃহস্পতিবার। চোখ দুটো বড় বড় হয়ে গেল আদিত্যের। মাথা তুলে তাকালো বাবার দিকে। তুরাগ ছেলের বিস্ময় মাখা মুখটা একটু বুঝলো। আদিত্যের মনে ছিল না আজকের দিন। বাগান বাড়িটা অন্য দিনগুলো স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার আর স্বাভাবিক থাকে না। এক হিংস্রতা সেই জায়গাকে গ্রাস করে নেয়। তুরাগের রাগ কমে না। আজ 19 থেকে 20 হলেই খুব খারাপ কিছু হয়ে যেত, খুব খারাপ। আদিত্যকে ধমকে ঘরে পাঠায় তুরাগ। অতপর ধপ করে বসে পড়ে সোফায়। মীরা পাশে বসে। তুরাগের হাত ধরতে ঠান্ডা স্বরে তুরাগ বলে, আজ যদি কোনো অঘটন ঘটতো মীরা, তৌসিফ কী করতো তুমি ভাবতে পারছো? তুহিনটাও দেশে নেই, আমি এক হাতে কীভাবে সামলাতাম ভাবতেই গা শিউরে উঠছে মীরা। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। মীরা তুরাগের মাথা এলিয়ে দেয়, পানি পান করিয়ে কিছুক্ষণ হাত পা টিপে মোটা কম্বল দিয়ে ঢেকে দেয়। তুরাগ চোখ বুজে। কিছু দৃশ্য ভেসে ওঠে চোখের বন্ধ পৃষ্ঠায়। তুরাগ না চাইতো তা ভুলতে পারে না। তালুকদার বাড়ির এমন শত শত অতীত রয়েছে, অথচ কিছু অতীত আজও মুছে যায়নি, বরং জল জল করছে বাড়ি জুড়ে। এই বাড়ির সামনে ঘাট, ওই মাগুর মাছের ঘাট, ওই বাগান বাড়ি, ওই বাঁশঝাড়, সবই যেন নির্দেশ হয়ে দাঁড়িয়ে আছে ঠায়। চাইলেও তো ভোলা যায় না, চাইলেও যে অতীত থেকে নিজেকে নিরবিচ্ছিন্ন করা যায় না। চারপাশে ঘন কুয়াশা। তালুকদার বাড়িটা যেহেতু প্রকৃতির মাঝে এক টুকরো বাসস্থান, সেহেতু এই দিকটায় যেন শীতের প্রকোপ একটু বেশি। ঠান্ডায় সকালে চারপাশ কেমন আবছা আবছা। ফজরের সময় কেটেছে বেশ আগে। রান্নাঘরে টুংটাং শব্দ করে রান্না করছে পৌষ। এত সকালে উঠতে মন চাইছিল না, অথচ সাংসারিক জীবনটা তার খুব পছন্দ। নিজ হাতে সব কিছু গুছিয়ে করা অন্যতম পছন্দের কাজ। তৌসিফ এই ভোরেই দৌড়াতে বেরিয়েছে। পৌষে সব গোছগাছ শেষ করতেই দেখলো মিনু উঠেছে। পৌষ ওকে ডেকে ড্রয়িং রুমে বসে। দরজার দিকে একবার তাকিয়ে মিনুকে ডেকে বলে, আচ্ছা কখনো বাড়ির পেছনে গিয়েছিস তুই? মিনু মাথা নাড়ে, জানায়, মামা তো সন্ধ্যার পর জানালায় খুলতে বারণ করেছে, বাড়ির পেছনে গেলে পা ভেঙে দেবে। পৌষ মুখ বাঁকায়, ভাবুক হয়। গতকালে সেই অদ্ভুত শব্দ পৌষ প্রথম যখন গিয়েছিল তখন তো শুনেনি। কৌতূহল হুড় হুড় করে বাড়তে থাকে যেন। দরজায় তৌসিফ এসে দাঁড়িয়েছে ততক্ষণে। পৌষ তার সাথে রুমে যায়। তৌসিফ জ্যাকেট খুলে বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, নাস্তা তৈরি? হ্যাঁ। ওই শালটা বের করো তো পৌষটা। পৌষ তৌসিফের লালচে খয়েরি পাড় দেওয়া ক্রিম রঙের শালটা বের করে, একটু নিচের গায়ে ঘষে। তৌসিফ বেরিয়ে এসে পৌষের পায়ের দিকে তাকিয়ে বলে, তোমাকে না বলেছি ঘরে জুতা পরতে? পৌষ হেসে বলে, মনে থাকে না। বলেই খাটের পাশে থাকা নরম পশমি জুতাটা পরে নিল। তৌসিফ গায়ে শাল জড়িয়ে খেতে বসে পৌষকে নিয়ে। আজকে বেশ ঠান্ডা, পরিবেশও বেশ নরম। তৌসিফ খেতে খেতে পৌষকে বলে, চা খেয়ে কাজে হাত দিও না হ্যাঁ, আজ বুয়া রাঁধবে। কেন? বেশ স্বাভাবিকভাবে প্রশ্নটা করে পৌষ। তবে তৌসিফের ঠান্ডা দৃষ্টি তাকে থামিয়ে দেয়। খাওয়া শেষ হতে আরেকটা শাল জড়িয়ে দেয় তৌসিফ পৌষকে। মাথায় ওড়না টেনে দিয়ে হাত ধরে বলে, চলো। কোথায় যাব আমরা? এই তো এখানেই, হাঁটবো তোমাকে নিয়ে। নাস্তার পর পৌষ সংসারের অনেক কাজ, এগুলো নিজ হাতে করা তার বেশ পছন্দ। তবে তৌসিফের মুখের ওপর না করতে পারল না ও। দুজন বেশ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তৌসিফ যখন বাড়ির পেছনের দিকে হাঁটা দিল, পৌষ তখন খানিকটা চমকালো, তবে মুখে কিছু বলল না। তৌসিফ নিজেই বলল, আজ এত চুপচাপ? প্রচুর ঠান্ডা। ঘরে চলো তাহলে, গরম করে দেব, একদম জড়িয়ে রাখবো।
কি ছ্যাঁচড়া মার্কা কথাবার্তা। ছ্যাঁচড়া বললে স্বামীকে? না তো, আমার স্বামীকে কেন আমি এ কথা বলবো? ভয় পাচ্ছ পৌষরাত? পৌষ ভয় পেতে শেখেনি বলেই সামনে তাকায়। কুয়াশার আড়ালে লুকিয়ে তখন সম্রাট চেয়ারম্যানের বাগান বাড়ি। তৌসিফ এখানে কেন এনেছে তার খানিকটা আঁচ করতে পারছে পৌষ। তৌসিফ এত মাসে পৌষকে যতটুকু চিনেছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য পৌষ কথা শুনে না, তার প্রশ্নের উত্তর যে কোনো হালেই চায়। তৌসিফ এতটুকু জানে পৌষ এরোপ্যাথেটিক, তার আবেগ, অনুভূতি, রাগ, কান্না সব কিছু স্বাভাবিক মানুষের তুলনায় ভিন্ন। চাইলেই সে হুট করে সাধারণ কারোর মতো কাঁদতে পারে না, চাইলেই আবেগ তাড়ানো দুর্বল হতে পারে না। হেমন্ত থেকে যতটুকু তৌসিফ জানে ততটুকু যথেষ্ট তৌসিফের পৌষকে চিনতে পেরেছে। আজ এই বাগান বাড়িতে না আনলে পৌষ আবার আসবে। গতকাল চাইবে লোমহর্ষকার আর কোনো দিন হতেই পারত না। আজ শুক্রবার, তৌসিফ যেহেতু বাসায় আছে তাই সারাটা দিন ভেবে সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক পৌষকে এখানে উপস্থিত করবে। তাই এই ভোর সকালে আজ তৌসিফ এসেছে। দীর্ঘ কয়েক বছর পর পা রাখছে সম্রাটের রাজ্যে। এক হাতে পৌষের হাত ধরে আরেক হাতে প্যানেল ডোর খুলে নির্দিষ্ট ইটে ধাক্কা দেয় তৌসিফ। দরজা মিসমিস করে অন্ধকারে হারিয়ে যায় দুজন। ডকটেলের লোহার সেই সিঁড়ি দিয়ে 4টি পা এগিয়ে যায়। পৌষ টু শব্দও করে না, তারা এগিয়ে যায়। বিশাল বড় খোলা জায়গাটায় যখন তৌসিফ থামে তখন চোখ তুলে তাকায় পৌষ। এই জায়গাটায় গতকাল পৌষ এসেছিল। ওই সামনের কোনায় শাহরিয়ার থাকে। তৌসিফ ওকে ওদিকে নিল না, বরং এগিয়ে গেল সেই বিশাল দরজার দিকে। পৌষ এই দরজা আগেও দেখেছে। কৌতূহল জেগেছিল তার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়নি এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করার কাউকে। আজ তৌসিফ নিজেই নিয়ে এনেছে ওকে এখানে। দরজার দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই যে কোনো দরজা থেকে ভিন্ন। তার উপর আর কি কিছু অক্ষর দিয়ে বেশ জটিলভাবে পেঁচিয়ে কিছু লেখা। পৌষ পড়ার চেষ্টা করেও সিন বাদে কিছুই পড়তে পারল না। তৌসিফ দরজায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতপর ভারী হয়ে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, এই দরজা দেখেছিলে? হ্যাঁ। বিশেষ কিছু মনে হয়েছিল? হয়েছে। এই দরজার ওপারে লুকিয়ে আছে গোটা সম্রাট চেয়ারম্যান। এই দরজা থেকে শুরু হয় তার পরিচয়। আজ তোমাকে বলবো সম্রাট চেয়ারম্যান কে ছিল, কি ছিল, কেমন ছিল। কবরের সহিত অতি মর্যাদাবান সেই সম্রাট চেয়ারম্যান আর এই দরজার ওপাশে বসতরত সম্রাট চেয়ারম্যানের মাঝে আকাশ পাতাল তফাৎ। এইটুকু বলেই থামলো তৌসিফ। অতপর ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, ওই যে দরজা দেখছো, ওই দরজার যে নকশা দেখছো, যে হাতে কাজ দেখছো, এগুলো করতে 2.5 বছর 3 মাস 14 দিন সময় লেগেছিল। ওই যে উপরে লেখা দেখছো আরবি হরফে, এটাতে লেখা আছে মারহাবান বিকা ইলা আলামিদ সামরাত। পৌষ অপলক দৃষ্টিতে কৌতূহল ফেলে চাইল। চোখের দৃষ্টি যেন অর্থ জিজ্ঞেস করলো। তৌসিফ জানালো, সম্রাটের রাজ্যে স্বাগতম। পৌষের কাছে কেমন অদ্ভুত ঠেকলো ও অবাক হয়ে বলল, এটা আলাদা রাজ্য? তৌসিফ সংশোধন করে বলল, সাম্রাজ্য। তৌসিফ নিজেই শুধালো, এই দরজার নিখুঁত এক কারুকার্য করেছেন এক বিশিষ্ট শিল্পী। উনি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হওয়া বিভিন্ন শিল্পকর্মের জন্য পুরস্কৃত ছিলেন। এই যে দরজার নকশা দেখছো, এখানে খাঁটি সোনা আছে। যে পাথরগুলো দেখছো এগুলো রুবি আর চুন্নি। সাদা যে দাগগুলো সেগুলো ফুল করা, সেগুলো হাতির দাঁত থেকে করা হয়েছে। সবচাইতে আকর্ষণীয় কি জানো? এই আলেকজান্ডারিট পাথর। এটা আলোর সাথে সাথে রং বদলায়। পৌষ বিমোহিত হয়ে তাকিয়ে রইল। মানুষ ঠিক কতটা শৌখিন হলে এমন দরজা বানায়, তাও নিজের বাগান বাড়িতে। তৌসিফকে অবাক করে দিয়ে আবারও বলল, এই দরজায় কোনো লোহা নেই, পুরোটা সোনা ও রূপা। আর এই যে পুরোটা দরজা খচিত নকশাগুলো, এগুলো মূলত সম্রাট ভাইজানের নীতিবাক্য, যা আরবি ভাষায় লেখা। এর মধ্যে একটা শোনাচ্ছি তোমাকে। পশু তৌসিফের দিকে তাকায়। হলদেটে আলোয় তাকে ভিন্ন দেখায়। তৌসিফ আবারও শুধায়, আনা ইহবুল লাবনি কাসিরান ওয়া ইজা আহবাতুহা ফা আলাইয়া আন আতুকাহা। এর মানে কি জানো প্রসাদ? এর মানে হলো আমি লাবণ্যকে ভালোবাসি, আর ভালোবাসলে তাকে খুন করতে হয়। পৌষ তৌসিফের হাতটা শক্ত করে ধরে আস্তে করে বলে, লাবণ্যকে? আরও শুনবে আয়াত? না। এই শিল্পী কোথায় এখন? দেশে থাকে? হ্যাঁ। তাকে দেখা উচিত। এমন নিখুঁত হাতের কাজ। তাকে যতবার দেখতে চাইবে ততবার এই দরজা দেখবে। এই দরজা মানেই জাবির তাকাওয়াল হজ্জা। ওনার নাম এটা? হ্যাঁ। উনি বেঁচে থাকলে দেখা কেন করা যাবে না?
বলা যায় না। তাজমহল নির্মাণের পর নির্মাণকারীদের হাত কেটে দেওয়া হয়েছিল শাহজাহান, আর এই দরজা নির্মাণের পর দাফন করা হয় জাবির তাইওয়ান হোজ্জাকে। কি? আস্তে। পশু অবাক হতে ভুলে গেল, কথা কণ্ঠনালীতে আটকে গেল। জোর গলায় বলল, কে মেরেছে? সম্রাট চেয়ারম্যান, যাতে এমন দরজা আর কেউ না বানাতে পারে। তুমি বুদ্ধিমান পোশাদ। পৌষের পা যেন অসর হয়ে এলো। তৌসিফ দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। চোখের সামনে দৃশ্যমান হলো বিশাল এক কক্ষ। পৌষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানটায়। চারপাশে লাল রঙের বিশাল পর্দা টাঙানো। আসনের জন্য চারপাশে অনেক জায়গা। বিশাল বড় গোলাকৃতির এক বিছানা, যার চারপাশে মশারির মতো কাপড় দেওয়া। এক দেওয়াল জুড়ে আয়না। তৌসিফ বড় একটা দম ফেলল, বলল, এটা দরবারখানা। দরবারখানার ভেতরে প্রবেশ হতে পৌষের গা হিম হয়ে আসে। অদ্ভুত একটা পরিবেশ এখানে। এত বড় বিশাল জায়গা জুড়ে একটা ঘর। এই বাগান বাড়ি হতে পারে, তা যেন ওর কল্পনাও বাইরে ছিল। তৌসিফ মাঝখানে থাকা বসার স্থানটা দেখিয়ে বলল, এখানে দরবার বসত। ওই দরবারের প্রাণকেন্দ্র সম্রাট ভাইজান। ওই লাল রঙা গলিচায় তার বন্ধুরা থাকতো। তার মাঝে নৃত্য চলতো। আপনি আমাকে কাহিনী শোনাচ্ছেন? এগুলো কিভাবে সম্ভব? পৌষ অবিশ্বাসের কণ্ঠে তৌসিফের সামান্য হাসল। এইগুলো বিশ্বাস করার জন্য পৌষকে আরও অতলে হারাতে হবে, যা তৌসিফ কখনোই হতে দেবে না। যতটুকু ঠিক না জানলে নয়, ততটুকুই পৌষকে জানাবে তৌসিফ। পৌষ তৌসিফের হাত ছাড়ে না। তৌসিফ ভুল শুধরে দিতে বলে, শুধু নৃত্যকার নৃত্য করতো না পৌষ, কিছু লিখিত তাওয়াফাও ছিল। কি? পৌষ হতভম্ব হয়ে উচ্চারণ করলো, বাইজি? না, বাইজি না। তাওয়াফের এক নয়। তাওয়াফেরা হলো শিক্ষিত দরবারি নারী। ভাইজান শিক্ষিত ছিলেন। অশিক্ষিত কোনো মানুষই তার পছন্দ ছিল না। এই যে কাঠের আলমারি দেখছো, এটা চন্দন কাঠের। এটার ভেতরে বোঝাই করা হতো কিতাব, নানা দেশের বই। পশু ঢোক গিলল। এই ঘরে ঢোকার সাথে সাথে তার নাকে চন্দনের ঘ্রাণ এসেছিল। এই ঘ্রাণ তার ততটা পছন্দ নয়। তৌসিফ মোটা একটা চাবি নিল পাশের টেবিল থেকে। আলমারি খুলতেই পৌষ অবাক নয়নে শুধু দেখেই গেল। এত বিশাল বিশাল বই, দু চোখে কখনো দেখেনি সে। শত শত বইয়ের মাঝে একটা বই নজরে বিঁধল। পৌষ হাত বাড়িয়ে জিজ্ঞেস করলো, ওইটা কিসের বই? তৌসিফ নিঃশ্বাস আটকে সম্রাটে জানালো, সম্রাট ভাইজানের। উনি বই লিখতেন। এই বই ভাইজান বাদে কেউ পড়তে পারবে না পৌষরাত। পুরো বইটা জাফরানের কালি দিয়ে লিখেছিলেন তিনি। তৌসিফ নিজ হাতে বইটা বের করলো। পৌঁছে এটা দেখার ইচ্ছে তা খুব করে বুঝলো ও। বইটার গায়ে কোনো ধুলো ময়লা নেই। প্রশ্ন করলো না এই বিষয়ে। নিশ্চিত তাহামি না পায় এসে পরিষ্কার করে এগুলো। একমাত্র তারই তো আনাগোনা চলে এখানে। বইটা হাতে নিল পৌষ। অদ্ভুত মলাট, লালচে খয়েরি, উপরে আরবিতে লেখা। পৌষও আরবি হরফ উচ্চারণ করলো, সাদরিয়াতুল ইমবিরাতর। উচ্চারণ করে তাকালো তৌসিফের দিকে। তৌসিফ বাংলা করলো, সম্রাটের আখ্যান। দম ফেলে পৌষ বইটা খুলল। প্রতিটি পৃষ্ঠা ভর্তি নিখুঁত হাতে টেনে টেনে আরবি লেখা। হাতের দক্ষতায় স্পষ্ট বলে দিচ্ছে আরবিতে সে কতটা পারদর্শী ছিল। গাঢ় হলুদ জাফরানের কালিতে মাঝে মধ্যে লাল কালির দাগ। ওগুলো বেশ শুকিয়ে গিয়েছে। পৌষ তৌসিফের দিকে দৃষ্টি দিল। লাল দাগ ছুঁয়ে বলল, জাফরানও লাল হয়? কখনো শুনিনি। আপনার ভাইজান কত বড় লোক ছিল। কথাটা বলে পৃষ্ঠা উল্টে দেখলো পৌষ। তখনই একটা কথা কানে এলো তার। তার হাত থেকে পড়ে গেল সেই সম্রাটের আখ্যান। আহম্মক বনে তাকিয়ে রইল তৌসিফের দিকে। তৌসিফ পৌষের মুখে হাত ছুঁয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই পৌষরাত, এইসব পুরাতন কথা। আবার বলুন, কি বললেন? তৌসিফ জমিন থেকে কিতাব তুলে পৌষের দিকে তাকিয়ে বলল, তাওয়াফদের রক্তের এই লাল দাগগুলো। পৌষ শক্ত মেয়ে, অথচ ওর বমি পেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, কেন মারতো? তার ইচ্ছে ছিল। আমি তখন ততটাও বড় ছিলাম না যে জিজ্ঞেস করব কেন মারতো। কোনো কারণ, কোনো সমস্যা তো ছিল নাকি? ছিল তো। ভাইজানকে তারা বিয়ে করতে চাইতো। ভাইজানের রূপ পোস্টারে দেখেছো তুমি, সরাসরি দেখেছি আমি। এই রূপ তালুকদার বাড়ির কারো ছিল না। ভাইজান উপরওয়ালার এক বিশেষ সৃষ্টি ছিল। বিয়ে করতে চাইলেই মেয়েকে মেরে ফেলতে হবে? তৌসিফ বই রাখলো। আলমারির ড্রয়ার থেকে খুলে ছবি দেখালো পৌষকে। অকৃত্রিম সৌন্দর্যের অধিকারী কিছু নারী, চোখ ধাঁধানো সৌন্দর্য তাদের। তৌসিফ ছবিগুলো জায়গা মতো রেখে বলল, পুরুষ প্রেমে একবার ঠকলে দ্বিতীয় দফায় প্রেমে পড়তে চায় না। এটা মিথ্যা কথা জানি,
এটা ভাইজানের বইতে আরবিতে লেখা আছে, আমি তো শুরুতে তোমাকে বাংলায় জানালাম। কে ঠকিয়েছে? দরজায় যার নাম লেখা ছিল সেই লাবণ্য, তার প্রেমিকা? তুমি খুব বুদ্ধিমতী, তবে লাবণ্য ভাবি ভাইজানের প্রেমিকা নয়, বরং বিয়ে করে স্ত্রী ছিল। মিথ্যা, সম্রাট চেয়ারম্যান কখনো বিয়ে করেননি। তৌসিফ হাসলো, পৌষকে নিয়ে অন্য পাশে যেতে যেতে বলল, সম্রাট ও সম্রাট চেয়ারম্যানকে গুলিয়ে ফেলো না পৌষরাত। একজন মানুষের দুটো শর্ত থাকতেই পারে। রাজনৈতিক প্রাঙ্গণে সম্রাট চেয়ারম্যান যেমন ধূর্ত, দাপুটে, বিশ্বাসযোগ্য ছিল, তেমনি ব্যক্তিগত সম্রাট ছিল এক ক্রূর, দর্শনপ্রবল পুরুষ। নরক বন্তনার ছায়া তার মাঝে বিরাজমান ছিল। তৌসিফ সেই দরবারখানায় এক কোণায় দাঁড়িয়ে রইল পৌষকে জলদগম্ভীর কণ্ঠে শুধালো, দেওয়ালগুলোতে চোখ বুলাও, তুমি সম্রাটকে দেখতে পাবে। পৌষ তাকালো, এখান থেকে স্পষ্ট সবটা। চারিপাশে অসংখ্য ভাস্কর্য, সম্রাটের ছবি, নানান নীতিবাক্য, যার কোনোটাই বোধগম্য নয়, সবগুলো আরবিতে লেখা। তৌসিফ পৌষের হাত ধরে আঙুল তাক করে পূর্বের দিকের দেওয়ালে বলল, ওই ভাস্কর্য দেখছো? ওটা ভাইজান লাবণ্য ভাবির বিয়ের শাড়ি দিয়ে তৈরি করেছে। পৌষ ঘোরের মাঝেই জিজ্ঞেস করলো, লাবণ্য ভাবি এখন কোথায়? জানি না। তাকে লুকিয়ে কেন রাখতো? লুকিয়ে কেন রাখবে? 122 ভরি স্বর্ণ আর সেই আমলের হীরার গহনা দিয়ে বউ সাজিয়ে এনেছিল ভাইজান। তাহলে এই প্রথম পৌষের কণ্ঠ কাঁপে। তৌসিফকে শক্ত করে আঁকড়ে ধরে জানায়, বিয়ের রাতেই সকল গহনা নিয়ে পালিয়ে যায় লাবণ্য ভাবি। কি? দফায় দফায় যেন মরে যাচ্ছে পৌষ। তৌসিফ ওর দিকে তাকিয়ে রয় এক দৃষ্টিতে, ঠোঁট দুটো ভিজিয়ে বলে, পারিবারিক বিয়ে ছিল। বিয়ের প্রথম রাতেই ভাইজান বুঝেছিল লাবণ্য ভাবির কোনো সমস্যা আছে। তিনি যেমন লাবণ্যময়ী সৌন্দর্যের অধিকারী ছিলেন, তেমনি ত্রুটিপূর্ণ ছিল তার নারী দেহ। বাসর রাতে ভাইজান এটা দেখেই অবাক হয়েছিলেন। লাবণ্য ভাবিকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এত বড় ধোঁকা তিনি মেনে নিতেই পারেননি। জ্ঞান হারিয়ে ফেলেন তখনই। লাবণ্য ভাবি সেই সুযোগে তখন তার গহনাগাটি নিয়ে পালিয়ে যায়। তা আমি না পাই পরদিন সকালে প্রথম সেই ঘরে গিয়ে ভাইজানকে পান। এই জন্যই আপনার বোনেরা আর ভাবি আমাকে বিয়ের আগে ওভাবে দেখেছিল পোশাক ছাড়িয়ে। তৌসিফ মাথা নিচু করে নিল। এই বিষয়ে সে কিছুই বলতে পারেনি, করার মতো কিছু ছিল না। তাদের পরিবারের নিকট ধাক্কাটা নিছক ছোট ছিল না। পৌষ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এরপর কি হলো? লাবণ্য ভাবিকে পেয়েছিল? জানি না, এই বিষয়টা জানা নেই আমার। পৌষের এলোমেলো লাগতে লাগলো সব। হঠাৎ তৌসিফের হাত শক্ত করে ধরে বলল, শাহরিয়ার এখনও কেন তাহলে এখানে? আর তাদের আরেকটা বোন ছিল, সে কোথায়? তাহমিনা আপা? না না, আমি এখানে অন্য মেয়েদেরও আসতে দেখেছি। তৌসিফ একটু ঠোঁট বাঁকিয়ে হাসলো। পৌষের হাত ধরে বেরিয়ে এলো দরবারখানা থেকে, বেরিয়ে এলো ফেলে রাখা ইতিহাস থেকে। এখানেই তো এক সময় আসর বসত, হইচই হতো, গানের তালে তালে দুলে উঠত কত শত নারী পুরুষ। আজ তারা নেই। মৃত্যু নামক শব্দের কাছে পরাজিত হয়েছে প্রতিটি দেহ, অথচ রহস্য লুকিয়ে। আরও কত যার উন্মোচন হলোই না। কত অজানা প্রশ্ন রয়ে গেল। তৌসিফ তা দিল না। বেরিয়ে আসার আগে তাকিয়ে রইল লাবণ্যের শাড়ি দিয়ে তৈরি ভাস্কর্যর দিকে। দরবারখানা থেকে বের হতেই বোধহয় দুপুর গড়িয়েছে। সামান্য আলো একটা ছিদ্রপথ এসে পড়েছে এই রহস্যময় দরজায়। রং বদলালো তাতে, পাথরটা কঠিন এক নাম বলেছিল তৌসিফ। পৌষ তা মনে করতে পারলো না, শুধু বলল, এত স্বর্ণ কোথায় পেত উনি? স্বর্ণের ব্যবসা ছিল পারিবারিক। ও, ক্ষুদ্র করে বলল পৌষ। তখনই শাহরিয়ার ঘরের দিকে এগিয়ে গেল পৌষ, তৌসিফকে খামচে ধরল। তৌসিফ আগলে নেয় ওকে। দরজার কাছে জড়াতেই দেখে ওই ঠান্ডা খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে মেঝেতে উল্টো হয়ে আছে শাহরিয়ার। তৌসিফ মায়াভয়া দৃষ্টিতে ভাইকে দেখে, চোখ দুটো ফেটে পানি আসতে চায়। তৌসিফ আস্তে করে বলতে লাগলো, সম্রাট ভাইজানকে যখন দলের মানুষ ক্ষমতার লোভে খুন করত, তখন একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে বাকি ছিল শাহরিয়ার ভাইজান। কারণ আমরা তিনজনই তখন ছোট। শাহরিয়ার ভাইজান জাহাঙ্গীরনগর মেধাবী ছাত্র ছিল, রাজনৈতিক বিষয়ে জানতো না তেমন কিছু। কিন্তু তাকে সম্রাট চেয়ারম্যানের আপন ছোট ভাই হওয়ার প্রতিদান দিতে হলো। তাকেও বিয়ার অথবা মদের সাথে কিছু একটা মিশিয়ে খাওয়ানো হয়েছিল, যার ফলে শাহরিয়ার ভাইজান ধীরে ধীরে পাগল হয়ে যান। দেশ বিদেশ সহ কত ডাক্তার দেখানো হলো,
লাভ হয়নি। মানুষ সহ্য করতে পারেন না তিনি একমাত্র প্রিয় হচ্ছে তাহমিনা আপা। নিজের মাকেও পছন্দ করেন না। তার মানসিক অবস্থা আগে আরও খারাপ ছিল। বংশের উত্তরাধিকারী বলতে শুধু আমরা 3 ভাই, যা তাহমিনা আপা মানতে পারেন না। শাহরিয়ার ভাইজানকে মাঝে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল, ভেবেছিল কোনোভাবে দুর্বল এতিম একটা মেয়ে এনে দেবেন, একবার বাচ্চা হলেই উত্তরাধিকারী পেতেন তারা। দুর্বল এতিম মেয়েটা কি আমি ছিলাম? হ্যাঁ, তোমার চাচারা জেনে শুনে রাজি হয়েছিল বোধহয়। আদিত্য আমাকে বলায় আপার সাথে কথা বলেছিলাম। তামিমা? হ্যাঁ, তামিমা ছিল না ওনার যমজ? তৌসিফ হ্যাঁ বোধক মাথা নাড়ে বলে। আপা নেই এখন। কোথায় আছে? এত সব জেনে কি করবে পৌষাদ? বাড়ির একমাত্র বউ তুমি, যে এত দূর এলে। বাকি সবাই যতটুকু জেনেছে তাতেই সাহস করেনি, এ মুখও হয়নি। পৌষ এক দৃষ্টিতে তাকিয়ে রয় শাহরিয়ারের পানে। মানুষটার পরিণতি কতইটা খারাপ হয়, কোথা থেকে কোথায় তার অবস্থা। পৌষের দিকে তাকিয়ে তৌসিফ বলল, এবার বের হই তাহলে। শেষ একটা প্রশ্ন। শুনছি। গতকাল আমি এখানে অদ্ভুত শব্দ শুনেছি। বাকিটা বলার আগেই তৌসিফ বলল, গতকাল বৃহস্পতিবার ছিল। প্রতি বৃহস্পতিবার শাহরিয়ার ভাইজানের বিষের ওষুধ দেওয়া হয় আর মেয়ে পাঠানো হয় এখানে। আজকাল তো তাওয়াইফ আর পাওয়া যায় না। তবে শব্দটার উচ্চারণ করলো না তৌসিফ। পৌষ মনমনা হয়ে বলল, টাকার জন্য মানুষ এত নিচে নামে? টাকার জন্য মানুষ সব করতে পারে পৌষাদ। তুমি দুনিয়া দেখেছো এবার কতটুকু? পৌষ কথা বলে না, ক্ষীণকালপর ছোট করে বলে, তাহমিনা আপা সোহাকেও এখানে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সেধেই নিজেকে আপনার প্রেমিকা বলেছিল। সোহা তালুকদার বাড়ি কারো একজনের জারজ সন্তান। পৌষ বিস্মিত হয়েও যেন হয় না। এদিকে এত ধকল আর নিতে পারল না। তৌসিফের গায়ে ভর ছেড়ে দিয়ে বলল, বাড়ি চলুন। তৌসিফ পৌষকে নিয়ে বেরিয়ে আসছিল, হঠাৎ কদম থামালো। পর তৌসিফ ক্লান্ত বদনে বলল, আজ আর প্রশ্ন নয় প্রসাদ, আমাকে একটু শক্ত করে ধরুন। তৌসিফ দেখলো, বুঝলো তার স্ত্রী অসুস্থ হচ্ছে। প্রশংসার যোগ্য তার প্রসাদ। নিচে দাঁড়িয়ে এত বড় একটা অতীতের পৃষ্ঠা পড়েছে সে, স্বচক্ষে দেখেছে শত কিছু। কিছুটা মানসিক ধাক্কা খাবে, এটাই স্বাভাবিক। ওরা যখন বাগান বাড়ি থেকে বের হলো তখন সন্ধ্যার শেষ পথে। আকাশ জুড়ে চাঁদের চিকন রেখা দৃশ্যমান, যার প্রতিফলন স্পষ্ট কালো কুচকুচে ঘাটের পানিতে। বাইরে সেই টেনে টেনে শ্বাস নিল পৌষ। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম শুকিয়ে এলো। ঠান্ডায় হাড় কাঁপতে লাগলো এমন অবস্থা। তৌসিফ নিজের সাথে চেপে ধরল পৌষকে। আচমকাই এতটা নীরব পৌষ হবে তা অন্তত তৌসিফ ভাবেনি। ঘাট পাড় দিয়ে অতিক্রম করার সময় পৌষ আচমকাই মিনমিন করে বলল, ওই ঘাটে লেদার ভাইয়ের লাশ এসেছিল কিভাবে? সম্রাট চেয়ারম্যান তো নেই, খুন খারাপি কে করে এখানে? তৌসিফ হাঁটার গতি থামায় না, হাঁটতে হাঁটতে উত্তর করে, সাক্ষী খালার আরেকটা ছেলে ছিল, তুমি জানতে? হ্যাঁ, উনি মারা যাওয়ার পর থেকেই তো খালা কিছুটা পাগল পাগল হয়ে থাকে। বাগানবাড়ির ওখানে সেই বাঁশঝাড়ের মাটি চাপা দেওয়া হয়েছিল তার বড় ছেলেকে। সম্রাট ভাইজানের আপন খালাতো ভাই তিনি। আপন ভাইকে মেরে ফেললো? পৌষ ক্লান্ত হয়ে যেন নিজেকে প্রশ্নটা করলো, তবে উত্তর দিল তৌসিফ। বলল, ওটা ভুল ছিল। ভাইজানের দরবারে কোনো এক সভা ছিল। ভাইজান সেদিন খুব খুশি ছিল, কারণ জানা নেই আমার। নেশার পরিমাণ বেশি থাকায় হয়তো কিছুটা মাতাল ছিলেন। হাতে পিস্তল ছিল, নেশার ঘরে ভুল করে শ্যুট করে দেন। খেয়াল হয় বাঁশঝাড়ে মাটিতে চাপা দেন, তারপর সাথে সবাই ছিল। ভাইজান যেদিন মারা গেল তার পরদিন কেউ একজন সাক্ষী খালাকে জানিয়ে দিল তার ছেলের মৃত্যুর কথা। তত বছর খালা আশায় ছিলেন তার ছেলে ফিরবে, হয়তো কোথাও গিয়েছে, কিন্তু সত্য জানার পর থেকে অভিশাপ ঝরা শুরু করতো তার মুখ থেকে। অনেকেই বলে তার অভিশাপে আজও সম্রাট বাড়ির ভাইজানের এই অবস্থা হয়েছে। পৌষ স্তব্ধ হয়ে শুনল। ওদের পেছনে কিছুর পদচারণ শুনতে পেল পৌষ। বুঝলো তৌসিফ একা আসেনি, যথাসম্ভব সুরক্ষা নিশ্চয়ই করে এসেছে। বাড়িতে ফেরার পর পৌষ সত্যি বমি করলো। মাথা ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেল।
সকালের পর খাওয়া হয়নি ওদের। এতদিনের এত প্রশ্ন উত্তর সব শুনে পৌষের মতো সাধারণ মেয়ে সামলে উঠতে পারেনি। তৌসিফ ওকে একেবারে গোসল সেরে আসতে বলল। পৌষও কোনো রকম দুর্বল হাতে গোসল সারে বেরিয়ে আসতে ওর হাত ধরে বিছানায় বসে কিছু বলার আগেই লক্ষ্য করে ভীষণ কাঁপছে পৌষ। হিটারটা ওর সামনে রেখে কপালে ছোট্ট করে ওষ্ঠ ছুঁলো তৌসিফ। অপেক্ষা করতে করতে নিজেও গোসল সেরে আসলো। রোজগার নিয়মে আজ ভাটা পড়লো। পৌষ নিজ হাতে খাবার বেড়ে খাওয়াতে পারলো না ওকে। এতটা অসুস্থ হতে বিচলিত হয় তৌসিফ। পাশে বসে নিজ হাতে লোকমা বানিয়ে মুখে তুলে দিল। পৌষ খাওয়ার মাঝেই বলল, কাল হেমু ভাইকে আসতে বলবেন সবাইকে নিয়ে। ওদের দেখি না কতদিন। বললে এখনই আসবে, 5 মিনিটের দূরত্ব। না থাক, বাইরে কত ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আর খাবো না। আর এক লোকমা, মাথায় ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। একটু ঘুমাবো। আপনি কি বাইরে যাবেন? একটু অফিসে যাব নিচে। কেন, বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো হানি? আর ইউ ওকে? তৌসিফের এই দফায় বিষয় উদ্বিগ্ন দেখালো। পৌষা হাসার চেষ্টা করে, তাতে বিশেষ লাভ হয় না। একটু জড়িয়ে আসা গলায় বলল, আমার না অস্থির লাগছে, একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যান। তৌসিফ এতটুকুতে ক্ষান্ত হলো না। খয়েরি রঙের মলমটা মালিশ করে দিল। বুকে নিল পৌষকে। চুলের ভাঁজে হাত ঢুকে এলোমেলো টেনে দিতে লাগলো নরম হাতে। পৌষও আরাম পায়। মাঝে জানায় পিঠে ব্যথা করছে। তৌসিফের হাত চুল ছেড়ে পিঠে গেল। পৌষের আগে কখনো এহেন সেবার প্রয়োজন পড়েনি। নিজেকে খুব সামলাতে জানে সে। অসুস্থ শরীর একা রাত জাগতে সে জানে। আজ যখন এত কাছের কেউ আগলে নিল, তখন ধীরে ধীরে পৌষের খোলস ছেড়ে মুক্ত হতে লাগলো। নিজের প্রয়োজন অপকটে স্বীকার করতে লাগলো। জড়তা ওর মাঝে কখনোই ছিল না। সামনের মানুষটা যখন তৌসিফ, তখন জড়তা তো শূন্যের কোঠায়। এরই মধ্যে প্রায় 8 দিন কেটে গেছে। স্বাভাবিকভাবেই সবটা মেনে নিয়েছে পৌষ। তবে মনের এক কোণায় ভীষণ অপরাধবোধ কাজ করে আজকাল। হীনমন্যতা কাজ করে নিজের মাঝে। নিজের অজান্তেই মানুষ মানুষকে কতটা মন দিয়ে থাকে। শুধু কি পৌষ, কত কত ছেলে মেয়ে, প্রবীণ থেকে জোয়ান, সবাই তো সম্রাট চেয়ারম্যান বলতেই মাথা নুইয়ে নেয়। কত সম্মান, কত মর্যাদা, কত আদর্শ, কতই না অবদান, অথচ তার মাঝে থাকা দৈহিক সত্তা কেউ জানেই না। একই ব্যক্তির রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কত বৈচিত্র্য ছিল। তার জীবনের কিছু কিছু ধাক্কা ছিল, অথচ এক অপরাধ রাজ্য গড়ে তুলেছিল সে। কি অদ্ভুত মিল ভাইদের চোখে, অথচ আচার আচরণের আকাশ পাতাল তফাৎ। সেই ভাইয়ের পাপের পরিপূর্ণ সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতেই তার বোন কতই না অবদান রাখছে। তাহমিনার সাথে পৌষ দেখা করেছে ইতিমধ্যে। তৌসিফের থেকে অনুমতি নিয়েই গিয়েছিল অবশ্য। এক বিকালে সেখানে ছিল পৌষ। তাহমিনা ততক্ষণে জানে পৌষকে নিয়ে তৌসিফ সেখানে গিয়েছিল। পৌষ যখন স্বাভাবিকভাবে কথা বলছিল, তখনই তাহমিনা হঠাৎ জিজ্ঞেস করে, শাহরিয়ারকে দেখেছিলে? পৌষ হকচকায় না, উত্তর করে, বাহির থেকে দেখেছিলাম। ও খুবই শান্তশিষ্ট ছিল বুঝলে। কোনো মারপেট ছিল না ওর মাঝে। আমার এই ভাইটাকে রক্ষা করতে দিল না কেউ। খাবারের মধ্যে কী যে মিশিয়েছিল, মাথাটা নষ্ট করে বদ্ধ উন্মাদ করে দিল। আমি ওকে সুস্থ করতে পারছি না। সব করেছি, দেশ বিদেশ, এলোপ্যাথি হোমিওপ্যাথি, সব কিছুই বাদ রাখিনি। আমার ভাই সুস্থ হয়নি। ও যদি শুধু একটু স্বাভাবিক হতো তাহলেই হতো। ওর একটা সংসার হলে আমি মরেও শান্তি পেতাম। বদ্ধ উম্মাদের কাছে মেয়ে পাঠানো আপনার ব্যক্তিত্বের সাথে যায় না আপা। তাহমিনা হঠাৎই যেন গুমট হয়ে এলো। তাকালো কাঠের দরজার বাইরের দিকে। আকাশে তখন নতুন মাসের চাঁদ। তাহমিনা বেখেয়ালি হয়ে বলে উঠল, তুমি জানো পৌষ, আমি শাহরিয়ারের জন্য সর্বশেষ কোন পথে নেমেছি? প্রশ্নটা করার মাঝেও পৌষের উত্তর শোনার তাগাদা দেখা গেল না। ধীর শব্দে তাহমিনা একাই বলতে লাগলো, আমি তান্ত্রিক ধরেছিলাম আজ থেকে 2 বছর আগে। সেই অনুযায়ী 4 রাস্তার মোড়ে রোজ বৃহস্পতিবার ছাগল জবাই করা হয়। বাজারের ওখানে ভরা চাঁদ থাকতো। তখন মানত করে নামাজ পড়তে হয়। রোজ বৃহস্পতিবার কলাপাতায় করে ক্ষীর, নতুন গামছা দিয়ে 1 টাকার কয়েন সেই ঘাটে ভাসিয়ে দিতে হয়। অতঃপর একটা করে মেয়ে পাঠানো হয়। এত কিছু শুধুমাত্র একটাই কারণে, যাতে শাহরিয়ার অন্তত একটাবার বাবা হতে পারে। ওর সন্তান এলেই তো আমাদের বংশ আগাবে। আমাদের বংশ এভাবে হারিয়ে যেতে পারে না। পৌষ অবাক চোখে তাকিয়ে রইল। এমন শিক্ষিত মানুষ এগুলোর সাথে জড়িয়ে গেল কিভাবে?
হতভম্ব কণ্ঠে পৌষ বলল, আপনি শিরকে লিপ্ত আপা, এর শাস্তি জানেন? বংশের ছেলে আদি আছে না? না, চাচাতো ভাইয়ের বংশ আমাদের বংশ নয়। তাই বলে সরাসরি শিরক করবেন? তাহমিনার এই কথার উত্তর দিল না। তৌসিফ ঢুকেছে তখন। এসে বসতেই তাহমিনা হালকা হেসে বলল, ভাত বাড়ি দুইজনেই খেয়ে যাবি। তৌসিফ কিছু বলার আগেই পৌষ সরাসরি না করে দিল। একজন ইমানহারা মানুষের ঘরের ভাত তো দূরে থাক, পানিও পৌষ পান করবে না। কি করছো হানি? তৌসিফের ডাকে পৌষ বাস্তবতা ফিরল। ভেজা চুল মুছতে মুছতে তৌসিফ বিছানার কাছে এসে দুষ্ট হেসে বলল, কি ভাবছিলে? আমাকে বলেই চোখ টিপল। পৌষ গাল ফুলিয়ে হাসলো। তৌসিফ ওর নাকে টোকা দিয়ে বলল, উঠে পড়ো, ক্লাস আছে না আজ? হো। পৌষ নামে ঘাড়ে হাত দিয়ে রাখতেই তৌসিফ হাত ধরলো। কপাল কুঁচকে পৌষের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে ভুলভাবে ঘুমিয়েছিলাম। তৌসিফ চোখে হাসে, কানে ফিসফিস করে কিছু বলল। পশু নিজেও মৃদু হাসে। চপল পায়ে এগিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি ব্যায়াম ট্যায়াম করে আসুন, আজ ঘি দিয়ে পরোটা ভেজে দেব। তৌসিফ হাসতে হাসতে জিম স্যুট পরে যেতে যেতে বলে, সাথে একটা গরম চুমো মন্দ হবে না। শখে তো শেষ নাই দেখি। কেন থাকবে, একটা মাত্র বউ আমার। পৌষ কথা বলল না। আয়নায় দেখলো নিজের ভেঙে আসা চেহারা। আজ পৌষ মাসে 13 তারিখ। ঠান্ডা এতটাই জোরালো যে বাহিরে ভোর হতে দেখা যাচ্ছে না। দিন বাড়ার সাথে সাথে সূর্য ওঠার কথা থাকলেও তার কিছুই হয়নি। সামান্য কুয়াশা কেটেছে অবশ্য। ডিসেম্বর মাসে আজ পৌষের ক্লাস শেষ। তৌসিফকে নামিয়ে দিয়ে গিয়েছে 9টা নাগাদ। পৌষ যাবতীয় কাজ সেরেছে। আদিত্যের অপেক্ষায় আপাতত বসে আছে বাউন্ডারি করা জায়গায়। ঠান্ডা হাত দুটো বরফ হয়ে আসছে যেন। এই শীতে পৌষের অদ্ভুত কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম নাকের ডগা ব্যথা, হাত আর পায়ের তালু ব্যথা। অসহনীয় পর্যায়ে চলে যায় মাঝে মধ্যে। একবার ক্যাম্পাসটা দেখবে ভালো মতো। পড়াশোনা মাঝপথে চলে এসেছে পৌষ। আর কিছুটা সময় শেষ। মাস্টার্স করবে কি করবে না এটা নিয়ে যথেষ্ট দ্বিধা কাজ করে আজকাল। পৌষের মন চায় মনোযোগ দিয়ে সংসার করতে। তৌসিফকে ঠিক যেভাবে চায় অমন হয়ে যেতে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিজের মাঝে আনতে। তাকে আগলে ধরে ভালোবাসতে। একটা মানুষ এমনভাবে অসহায় হয়, পৌষের মুখে শুনতে চায় ভালোবাসে কিনা। পৌষ তখন উত্তর করতে পারে না। নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। পৌষ কেন জানি চাইলেও নিজেকে মেলে দিতে পারে না। অথচ সম্পূর্ণ একটা খোলা বই ও, যাকে প্রতিনিয়ত পাঠ করে স্বয়ং তৌসিফ তালুকদার। তবুও তার পৌষের থেকে অনেক কিছু পাওনা। তার আকুতি ভরা টলটলে স্বর পৌষকে নাড়িয়ে দেয় মাঝে মধ্যে। সন্তানের জন্য তৌসিফের হাহাকারও পৌষ বোঝে। ও নিজেও চাইছে, কিন্তু তৌসিফ এতে যেন বাদ হিসেবে ভালোবাসা নামক শব্দটা এনে রেখেছে। চাইলেও পৌষকে দোষারোপ করতে পারছে না। এই মানুষটাকে পৌষ শুরু থেকেই জ্বালিয়ে এসেছে। নিষিদ্ধ জায়গায় পদচারণ করে এসেছে। অবাধ্য হয়ে নানা অপ্রিয় কাজ করে, অথচ বিপরীতে তৌসিফকে পেয়েছে শুধু ধৈর্য আর শাসনের মূল হিসেবে। নানা প্রশ্ন আজও মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই বিষয়ে আজ চালাচ্ছে না পৌষ। যে মানুষ নিজ হাতে ওকে নিয়ে সম্রাটের সাম্রাজ্য ঘুরিয়ে এনেছে, তাকে এই অতীত ঘেটে আর বিব্রত করতে চাইছে না পৌষ। কিন্তু একেবারে ছেড়েও দিচ্ছে না ও, শুধু সময় অপেক্ষা করছে। হয়তো কোনো একদিন নিজ থেকে তৌসিফ বলবে অথবা বলবে না। পৌষও অপেক্ষা করবে। সামান্য ধাক্কা তো পৌষ নিজে খেয়েছে অবশ্য। সেই কিশোরী মনটা আটকে ছিল সম্রাটের ওই ছবির উপর। আশেপাশের মানুষ থেকে শোনা এত গুণগান, এত সুনাম, এত আধিপত্য আর চক্ষুষ এত এত কাজ করা, সবটা ছিল এলাকাবাসীর জন্য। সেই মানুষটার প্রতি সবার মন ছুটে যেত। পৌষ প্রতি বছর সম্রাটের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীতে দেওয়ালে লাগানো পোস্টারগুলো দেখে যেত। মাঝে মধ্যে তুলে নিয়ে এসে যত্ন করে রেখে দিত নিজের বইয়ের ভাঁজে। কতটাই না বিস্তর প্রতিপত্তি ছিল তার। মৃত যেন মানুষ হুমড়ি খেয়ে পড়তো। পৌষের কিশোরী মনও আটকে ছিল। ভালোবাসার মতো গভীর অনুভূতি না হলেও ভালোবাসা আর মোহের পরিমাণ ছিল খুবই বেশি। তাই তো সহজে কাটাতে চাইল না। কতটা জোরালো ছিল যে তার সাথে সম্পর্কিত থাকা সেই বাগানবাড়ির রহস্য জানত উন্মুখ হয়ে পড়েছিল পৌষ। পৌষ এতটুকু তো খুব ভালো করেই বুঝেছে, সম্রাট তালুকদার মানেই হ্যালুসিনেশন, যার জন্য নারীগুলো এভাবে মন্থর হয়ে উতলা হয়ে যেত। পুষি,
আদিত্যের ডাকে পৌষও তাকালো। আদিত্যের হাতে গরম কফি দুটোর কাপ পৌষের হাতে একটা দিয়ে জিজ্ঞেস করলো, কি অবস্থা, চাচু কিছু বলেছিল? পৌষও মাথা নাড়ে। আদিত্য বসে আবারও বলল, বেতন সব দিয়েছো? উনি দিয়েছেন, আজ ব্যাগেই আছে, দিব এখন, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আদিত্য ধোয়াওরা কফির কাগজের কাপে চুমুক দিল, মাথা তুলে সন্দিহান কণ্ঠে বলল, সব ঠিকঠাক আছে? চাচু কি খুব রাগারাগি করেছিল? উনি আমাকে বাগান বাড়িতে ট্যুর দিতে নিয়ে গিয়েছিল। আদিত্য প্রথমে খেয়াল করেনি, মুখ থেকে ওহ বলেই ওবার চেঁচিয়ে উঠল, কি? পৌষ মাথা নাড়ে এবারও। আদিত্য চঞ্চল হলো, পলক ঝাপটালো বারংবার, পৌষের দিকে তাকিয়ে রইল কিছু বলার জন্য, আবার কিছু শোনারও আশায়। পৌষ প্রতিবারের মতোই খুব কথা বলল না, বরং সংক্ষেপে ভাবেই বলে উঠল, চলো বেতন দিয়ে আসি। আচ্ছা বলে আদিত্য ঘাটালো না আর। বুঝলো পৌষু অসুস্থ বা ঝামেলা হয়েছে চাচুর সাথে। হাঁটতে হাঁটতে দুজন যখন বুথের কাছাকাছি এলো, পৌষের ব্যাগে থেকে নিজের টাকা বের করে আদিত্যের হাতে দিয়ে বলল, দিয়ে এসো, আমি বাহিরে অপেক্ষা করছি। মাথা নেড়ে আদিত্য চলে গেল। পৌষ তখনও কফি পান করতে করতে ফাঁকা রাস্তা দেখছে। সাধারণত এতটা খালি থাকে না, ডিসেম্বর বলে একটু বেশি ফাঁকা। পৌষ, এখানে কি করছো? পরিচিত কণ্ঠে তাকায় পৌষ, সিনা টান টান করে রাফি শিকদার দাঁড়িয়ে। পৌষ সাথে সাথে দাঁত খামটি দিয়ে চোয়াল শক্ত করলো। রাফিদ এগিয়ে এসে পৌষের মুখের সামনে নিঃশ্বাস ছাড়তেই আবার বেরিয়ে এলো। সাথে সাথে দুপা পিছিয়ে গেল পৌষ। আজ এমনিতেই মন ভালো ছিল না, রাদিফকে তেমন কিছু হয়তো বলতো না। পৌষ কিন্তু এই ছেলে ইচ্ছে করে ওকে রাগিয়ে দিল। পৌষ কিছু বলার আগে আচমকা ওর হাত ধরে রাদিফ। ভরকে গিয়ে পৌষ কিছু বলার আগে রাদিফ ওকে টেনে পাশে নিল। মানুষজন নেই বললেই চলে। পকেট থেকে একটা ডায়মন্ডের আংটি বের করে পৌষের আঙুলে ঢুকিয়ে চটপটে কণ্ঠে বলল, আমার বউ হয়ে যাও। 2 সেকেন্ড সময় নিল বোধহয়। আংটি পরানো হাতটা দিয়েই রাদিফের ডান গালে সজোরে এক চড় দিল পৌষ। এতেই থেমে রইল না। আংটি খুলে রাদিফের মুখে ছুঁড়ে মেরে পায়ে থেকে জুতা খুলে নিয়ে একদম রাদিফের মুখ বরাবর তুলে শাসালো ঝাঁঝালো কণ্ঠায় বলল, জুতা দেখেছিস? জুতা? এই জুতা দিয়ে পিটিয়ে সোজা বানিয়ে ফেলবো হারামির বাচ্চা। তোর সাহস কত? তুই জানিস না আমি কে? যা এখন ভাগ ভাগ বলছি। তখন 2-1 এগিয়ে এলো এদিকটায়। রাদিফ মাথা নিচু করে নিয়েছে ততক্ষণে। এক পলক রক্তচক্ষু নিয়ে পৌষকে দেখে উল্টো পথে গেল। রাগে তখন ফুঁসছে পৌষ, ওর মাথা ধরে আসছে। কত বড় সাহস এই ছেলের! এখনও আদিত্য না আসায় পৌষ ভূতে ঢুকলো। ঢুকেই বেককল বনে গেল। আদিত্যের মতো শান্ত ছেলে ভূতে আগে দেওয়া মেয়েটার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। পৌষ থামাতে গেলে থামানো যাচ্ছে না যেন। আদিত্যকে অগত্যা ধমকালো পৌষ। এতে কাজ হলো, আদিত্য সরে আসলো। পৌষ ওকে নিয়ে অন্য বুথে যেতে আদিত্য অবাক হয়ে বলল, তুমি আমার বান্ধবী হয়ে এ কাজ করলে পুষি? আমাকে সাপোর্ট না করে পালিয়ে এলে? ঝামেলা করে না তো আদি, বেতন দিয়ে এসো তাড়াতাড়ি। আদিত্য মাথা চুলকে এগিয়ে গেল। তার পুষিকে কোন জঙ্গলি বিড়ালি না থাবা মারলো যে একদম শান্ত হয়ে গেল। কথাটা ভাবতে ভাবতেই পরপর আদিত্য ভাবলো, জঙ্গলি বিড়াল তো তাহলে তার মেঝো চাচু হয়ে যাবে। ওরা দুজন বেতন দিয়ে দাঁড়িয়ে যখন কথাবার্তা বলছিল, তখনই কালো গাড়িটা থামে ওদের সামনে। ভেতরে তৌসিফ। পৌষ আদিত্যর দিকে না তাকিয়ে বলল, আমাদের সাথে চলো, আজ তো বাইক আনোনি। আদিত্য মাথা চাকিয়ে না করবে, তখনই গাড়ির ভেতর থেকে দরজা খুলে তৌসিফ বলল, দুটোই ভেতরে এসো। আদিত্য মানা করার দুঃসাহস দেখালো না। চুপচাপ গিয়ে ওরা দুজন পেছনে বসতেই তৌসিফ নেমে পৌষের পাশে বসলো। ড্রাইভার গাড়ি ছাড়তেই তৌসিফ যখন পৌষের হাতটা ধরলো, তখনই যেন বিদ্যুৎ খেলে গেল। বরফ ঠান্ডা হাত। রাগে দৃষ্টি নিক্ষেপ করতে চাইলেও পারল না তৌসিফ। এই মেয়েটার বিষয়ে চাইলেও কঠিন হতে ব্যর্থ হয় তৌসিফ। ডান হাতের উল্টো পিঠে পৌষের নাক ছুঁয়ে ক্ষুদ্র শ্বাস ফেলল। হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে ঘষে ঘষে গরম করতে করতে বলল, হ্যান্ড গ্লাভস পরতে বলেছিলাম সকালেই, কথা শুনলে না তো আমার? পৌষও কথা বলে না। আদিত্য চুপচাপ কানে হেডফোন গুঁজেছে। আপাতত তার ধ্যান জ্ঞান সম্পূর্ণই সেখানে। তৌসিফ পৌষের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর আস্তে করে পাশ থেকে টেনে মাথাটা নিজের কাঁধে নিল। গায়ে থাকা শাল দিয়ে ঢেকে দিল নাক মুখ। পুরুষের গায়ের গন্ধ মনোমুগ্ধকর। অমন ভাব যেন চোখ বুজে ফেলতে বাধ্য করলো ওকে।
আর একটু কাছে এসে কাঁধে নিচের ঠান্ডা নাক ডলে সেই মনোমুগ্ধ ঘন্টা টেনে নেয় পোষ। তৌসিফ তখনও ঠান্ডা হাত গরম করতে ব্যস্ত। গালে আলতো স্পর্শে ঘুম ভাঙে পৌষের। তৌসিফ হাসি মুখে তাকিয়ে ওর দিকে। পশু চড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে, চলে এসেছি? হ্যাঁ। পশু সোজা হয়ে বসতেই তৌসিফ গাড়ি থেকে ব্যাগটা নিল। সেখান থেকে ভেজা টিস্যু বের করে নিজের হাতে পৌষের মুখ মুছে দিল। কপালে ভাঁজ ফেলে পৌষে বলে, বাসায় তো চলে এসেছি, বাইরে তাকাও। অবাক হয়ে পশু দেখলো ওরা রাস্তায় আছে। আদিত্যকে বাসায় নামিয়ে গাড়ি ঘুরিয়ে এখানে এসেছে তৌসিফ, দুজন নামে রেস্টুরেন্টে। ভেতরে যেতে অবাক হয়ে গেল পোষ। তৌসিফের বাহু জড়ানো হাতটা শক্ত করে উচ্ছ্বাসিত হয়ে শুধালো, আপনি এনেছেন? থ্যাংক ইউ বলে দৌড়ে যেতে লাগলো পোষ। ওপাশ থেকে ধেয়ে আসছে 5 জন। তাদের মধ্যে যেন প্রতিযোগিতা লেগেছে কে আগে আসবে। কিছুটা গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে পোষ। ইনিমিনি ধপ করে বুকের দুপাশে দখল করে নিল। ফিহা পেছন থেকে গলা জড়িয়ে নিতেই জ্যৈষ্ঠ ও চিত্র বোনদের দুপাশ থেকে কাঁধে মাথা রাখে। আপার ডাকে গুঞ্জন শোনা গেল সেখানে। বেশ খানিকটা সময় তাদের আদর আহ্লাদ করে পৌষ সামনে তাকায়। হেমন্ত দাঁড়িয়ে সেখানে। পৌষে চোখের ইশারায় ডাকে। শ্রেয়াকে রেখে হেমন্ত এগিয়ে এলো। পৌষ নিজে থেকে আবদার জুড়ে দিল, আমাদের জড়িয়ে ধরো, অপেক্ষা করছি হেমু ভাই। পৌষের কথা শেষ হওয়ার আগেই হেমন্ত যতটুকু পারল আগলে নিল ওদের নিজের বুকে। বুকের মাঝে ফিহার পিঠটা ঠেকলো, হাতের মাঝে 2 ভাইয়ের বাহু, অথচ মনে হচ্ছে সেদিনকার ছোট্ট পৌষকে তার বুকে নিয়েছে, যাকে কোলে তুলতো হেমন্ত নিজের অপরিপক্ক হাতে। তৌসিফ সময় দিল ওদের। মাঝে মধ্যে তাদের দেখা করাতে হয়, কিন্তু সময় যতই দেওয়া হোক বোধহয় কম হয়ে যায় তাদের জন্য। কিছু সম্পর্ক থাকে যা রক্তের মাধ্যমে এমনভাবে মিশে যায়, যার বন্ধন থেকে মুক্তি কারো সাধ্য নেই। খেতে বসে তাদের মাঝে নানা গল্পগুজব যখন চলছিল, তখনই হেমন্ত খুব তীক্ষ্ণ চোখে পরখ করলো বোনের মুখ। পৌষ যেন ভাই বোনদের খাওয়াতে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তৌসিফ ব্যস্ত পৌষকে খাওয়ানো নিয়ে। যত্ন নিয়ে 2-1 মুখে এটা সেটা দিচ্ছে। হেমন্ত স্বস্তি পায়, শান্তি মিলে বুকে। জীবন মানুষকে যেমন দুঃখ ঠেলে দেয়, তেমনি দুঃখ থেকে তোলার জন্য শক্ত বিশ্বাসযোগ্য একটা হাতেরও ব্যবস্থা করে দেয়। পৌষ আড়ালে শ্রেয়ার পেটে হাত রাখে, ফিসফিস করে জিজ্ঞেস করে, কবে আসবে ও? শ্রেয়া হাসে, আস্তে করে বলল, অধৈর্য ফুপির ভাতিজা অধৈর্যই আসার জন্য। ইস, আমার তো সহ্য হচ্ছে না, ও আসলে আমি ওকে পেলে দেব। শ্রেয়া ওর গাল টেনে দিল, মাথায় হাত দিয়ে বলল, এইভাবেই হাসি খুশি থেকো পৌষ, ভাবি তোমার জন্য খুব দোয়া করি। জানি তো। পৌষের এই হাসি মুখটা দেখে শ্রেয়া হাসলো, মেয়েটার জন্য মন ভরে দোয়া করে দিল, এইভাবে সুখের চাদরে মুড়িয়ে রাখুক মেয়েটাকে। বিদায়কালে হেমন্ত আজ আড়ালে তৌসিফের হাতটা ধরে ফেলল। তৌসিফ প্রশ্নাত্মক চোখে তাকাতেই হেমন্ত বলল, আমি যেটা পারিনি সেটা আপনি পেরেছেন ভাই। আপনি তো জানেন বোন কম, সন্তান ভাবি ওকে আমি। আপনি ওভাবেই আগলে রাখবেন ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। তৌসিফ হেমন্তকে জড়িয়ে ধরল, আজীবন আগলে রাখব। আমরা কি আজ বাসায় যাব না? রাত তখন 9টা বেজে 38 মিনিট। তৌসিফ হাঁটতে হাঁটতেই উত্তর দিল, আজকের দিনটা তোমার নামে, যা খুশি করো। ঠান্ডায় হাঁটুর কাঁপন ধরে যাওয়ার উপক্রম। গাড়ি থেমে যায় সেই মিডফোর্ডের সিঁড়ির ওখান থেকেই খেয়ে দিয়ে রওনা হয়েছিল বাড়িতে 2 জন। গাড়ির ড্রাইভার অপেক্ষারত। আজ ব্রিজে জ্যাম তো নেই, উল্টো পথঘাট খালি। পশু সেটা দেখে বলল, সব কত খালি দেখছেন? হু। তৌসিফ তখন পানির দিকে দৃষ্টি দিয়ে চেয়ে রয়েছে। চারপাশে সবুজ, লাল মরিচা বাতি জ্বলছে। ডিসেম্বর মাস বলে কথা, বিজয়ের মাস জুড়ে এই বাতি জ্বলে। তৌসিফ আচমকা পৌষের কোমর জড়িয়ে ধরে। দুজনের পাশাপাশি দাঁড়িয়ে দেখে কুয়াশা ঢাকা নিস্তব্ধ চাদরে ঘেরা বুড়িগঙ্গাকে। তৌসিফ আস্তে করে জিজ্ঞেস করলো, ঠান্ডা লাগছে? হু। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল তাদের। তৌসিফ পৌষের সাথে দূরত্ব ঘোষাতেই পৌষ বলল, ঠান্ডা বেশি লাগলে গাড়িতে চলি আমরা। ওহো, এখানেই থাকি, ভালো লাগছে। আচ্ছা। পৌষ রাত গম্ভীর, অথচ আদরে সেই ডাক। পৌষ আস্তে করে বলে, জি। কতদিন ধরে আমরা একসাথে, খেয়াল করেছো? হু। তোমাকে বিয়ের আগে আমি এমন ছিলাম না পৌষ রাত।
আমি জীবন নিয়ে এতটাও পরোয়া করতাম না। রাজনীতি প্রসঙ্গে যতটা হালকা ভাগে চাইতাম, পুরোটা বংশীয় রাজনীতির অংশ ছিল। তুমি আসার আগে আমি খুব বড় একটা পদক্ষেপ নিয়েছিলাম। চতুরতায় আমাকে ধরা অসম্ভব, কিন্তু মাঝে মধ্যে আজকাল ভয় পাই। তোমার জন্য হলো আমার নিজেকে সুস্থতা চাই। ছোট থেকে আমি হারিয়েছি প্রসাদ, তুমি জানো না, কিন্তু আমি অনেক কিছু হারিয়েছি। আম্মু আব্বু সহ আরও। পরশু স্তব্ধ। তৌসিফ বলতে চাইলো আর বলতে পারল না। হঠাৎ ওর পিঠে গুলি এসে লেগেছে। শব্দটা এতই তীব্র ছিল যে পৌষ বা তৌসিফ কেউ বুঝতে পারেনি। পৌষু আচমকাই চিৎকার করে উঠল, তৌসিফ! তৌসিফ দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়ল। পৌষু জড়িয়ে নিল ওকে বুকের মাঝে, চিৎকার করে আর্তনাদ করে উঠল, কেউ ধরুন, একটু এদিকে আসুন ভাই, কেউ আসুন, ড্রাইভার চাচা! পশু পাগলের মতো ডাকতে লাগলো, কেউ আসলো না। ওদের ঠিক সামনেই একটা লাল গাড়ি দাঁড়িয়ে। তৌসিফ কপাল কুঁচকে নিল। পশু হাইমাউ করে কাঁদতে লাগলো। এই প্রথম তৌসিফ ওকে কাঁদতে দেখলো। চিৎকার করে কাঁদছে তৌসিফের পৌষ। তৌসিফ রক্তের হাতটা তখন চোখে মুখে ঝুলে গিয়েছে। পৌষা বিলাপ করে বলতে লাগলো, এই উঠুন তৌসিফ, উঠুন, দয়া করে উঠুন। আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমি সত্যিই মরে যাব, আমার শ্বাস আটকে আসছে। পশু চিৎকার করে আবারও ডাকে। দু একজন যাওয়া মানুষ ছিল, তারা উপেক্ষা করে গেল। গাড়িগুলো সাই সাই গতিতে চলে গেল। উটকো ঝামেলা কেউ নিতে চায় না। তৌসিফ আস্তে করে বলল, ড্রাইভারকে ডাকো। প্রসাদ, ভয় পেও না, আমি আছি। ড্রাইভার ততক্ষণে দৌড়ে আসছে এদিকে। পশু কাছে আবার গলা ফাটিয়ে। তৌসিফের জন্য এভাবে কাঁদবে তা কখনোই ভাবেনি তৌসিফ। পৌষকে বুকে ভরতে চাইলো, পাগলের মতো কপাল ভরে চুমু খেলো। বলে উঠলো হঠাৎ করে, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে। চোখ খুলুন বলছি। আই লাভ ইউ টু হানি। মৃদু চোখ খুলে তৌসিফ বলতে ড্রাইভার এলো। তৌসিফকে পাজা কোলে তুলে দুজন কোনো রকম গাড়িতে উঠাতেই আচমকা লাল গাড়িটা দূর থেকে একজন বেরিয়ে এলো। পেছন থেকে পৌষকে চেপে ধরতে পৌষ চিৎকার করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ব্যর্থ হয়। তৌসিফে থাকা সামান্য জ্ঞান তখন বুঝে নেয় তার পৌষদের অবস্থা, কিন্তু অসাড় হয়ে আসা শরীর আর টিকাতে পারে না। অস্পষ্টভাবে ডেকে উঠল, কিন্তু শোনা যায় না, ওনাকে নিয়ে হসপিটালে চলে যান চাচা। শেষ এতটুকু বাক্য পৌষের মুখে শোনা গেল। আর কোনো কিছু করার বা বলার আগে পৌষ হারিয়ে গেল ততক্ষণে। লাল গাড়িটা ছুটে গেল দূরে কোথাও। এই ভরা কুয়াশার রাতে বিচ্ছেদ ঘটল এক দম্পতির, যেন ইতি টানা হলো তাদের প্রেমের সমাপ্ত।